ওই দাঁড়া বলছি। ওনার কথা না শুনেই আমি হাঁটতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার সামনে এসে হাঁপাতে লাগলো। তাকিয়ে দেখি রাইসা আপু। ওই তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? তো আমি কি করব? তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আম্মু বারণ করেছে রাস্তাঘাটে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। আমার সাথেও কি কথা বলতে নিষেধ করেছে? আপনি তো মেয়ে, আলাদা করার বলার কি আছে? উনি আমার গাল দুটো টেনে বললেন, বাহ, তুই তো দেখছি আম্মুর বাধ্য ছেলে। এবার সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। চল দুজন একসাথে যাই। আপনাকে এতক্ষণ কি বললাম? বলছি না আম্মু মেয়েদের সাথে মিশতে বারণ করেছে। হঠাৎ রাইসা আপুর বান্ধবী দিয়া আপু বলল, কি রে রাইসা, তুই এই পিচ্চিটার সাথে কি কথা বলছিস? তুই আর আসার সময় পেলি না? কেন, তোদের ডিস্টার্ব করলাম নাকি? ওনারা দুজন কথা বলছেন, এই সুযোগে এক দৌড়ে আমি চলে আসলাম। ওই কোথায় পালাচ্ছিস? আরে যাবেই আর কোথায়, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আমি কলেজে চলে আসলাম। এতক্ষণ কি হলো নিশ্চয়ই কিছু বুঝতে পারলেন না। যার সাথে কথা বললাম উনি হলেন রাইসা আপু, আমার 1 ক্লাস সিনিয়র। দুজনেই একই কলেজে পড়ি, ওনাদের বাসায় ভাড়া থাকি। পরিবার বলতে আমার মা বাবা আর এক বড় বোন আছে। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসলাম। ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই মেয়ে, ছেলেও আছে। ওদের কাছে গিয়ে বললাম, কি খবর সবার? ও তুই আজকেও দেরি করে এলি? আর বলিস না রাইসা আপু। থাক আর বলিস না। তা আজকে কি মিথ্যা কথা বলেছিস? না থাক, তোদের শুনতে হবে না। তারপর ওদের সাথে বসে কথা বলতে লাগলাম। একটু পরেই কলেজে রাইসা আর ওনার বান্ধবী আসলো। ওই দেখ তো, এতগুলো মেয়ের মাঝখানে এটা কে বসে আছে? রাইসা আপু তো রেগে গেছে। শয়তানটা আমাকে মিথ্যা বলেছে। দাঁড়া, আজকে বাসায় গেলে ওকে দেখছি। কি বলেছে তোকে? ওর মা নাকি ওকে মেয়েদের সাথে মিশতে বারণ করেছে। আর এখন দেখলি এতগুলো মেয়ের মাঝখানে ও বসে গল্প করছে। রাইসার কথা শুনে দিয়া আপু হাসতে লাগলো। ওই হাসবি না, এখন চল ওর আড্ডাটা বের করছি। তুই গেলে যা, আমার এত টাইম নেই। এমনিতেই মাথা গরম আছে কিন্তু। আরে রেগে যাচ্ছিস কেন, চল। তারপর ওরা দুজনে আমার পিছনে এসে দাঁড়ালো। কি রে, তোরা হঠাৎ বোবা হয়ে গেলি কেন? পিছনে তাকিয়ে দেখ, তোর জম দাঁড়িয়ে আছে। দূর, এসব কি বলছিস? রাইসা আপু এখনো কলেজে আসে নাই। আর তোরা কি ভাবিস আমি ওই পেতনিটাকে ভয় পাই? দেখতে ভূতের মতো লাগে। মামা, তুমি আজকে গেছো, আজ আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই বলে ওরা সবাই আমাকে রেখে চলে গেল। কি জানি ওদের হঠাৎ কি হলো। তারপর আমি উঠে যেই পিছনে ফিরলাম, দেখলাম রাইসা আপু রেগে টকবক করছে। নাক মুখ দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। আপনি? আজকে বাসায় চল, তারপর তোকে দেখাচ্ছি। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কেন, আমি কিছু করেছি নাকি? তারপর উনি ওনার ক্লাসে চলে গেলেন। এদিকে ভয়ে আমার সারা শরীর কাঁপতে লাগলো। হারামিগুলো একবারও আমাকে ওনার কথা বলল না। আল্লাহ জানে বাসায় গেলে কি হয়। তারপর আমিও ক্লাসে চলে গেলাম। ভয়ে ভয়ে সব ক্লাস শেষ করলাম। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে, কারণ রাইসা আপু কখন আমার উপর এত রাগ দেখাননি। কলেজ ছুটি হয়ে গেল, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? ছুটি হয়ে গেল তাই চলে আসলাম। আর শোনো, আমি রুমে যাচ্ছি। যদি রাইসা আপু এসে আমার খোঁজ, তাহলে বলবে আমি বাড়িতে নেই। নিশ্চয়ই কোনো শয়তানি করেছিস। না আম্মু, এরকম কিছুই নয়। তোমাকে যা বললাম তাই করবে। আচ্ছা যা তুই। তারপর রুমে এসে দরজা বন্ধ করে বসে রইলাম, কারণ একটু পরে বিশ্বযুদ্ধ ঘটতে পারে। মনে মনে যা আন্দাজ করলাম তাই হলো, কারণ বাইরে রাইসার গলার আওয়াজ শোনা যাচ্ছে। আন্টি, কি হলো, তোকে এমন দেখাচ্ছে কেন? আগে বলো তোমার শয়তান ছেলেটা কোথায়? আজকে ওর একদিন কি আমার একদিন। জানতাম শয়তানটা নিশ্চয়ই কিছু একটা করেছে। কি করেছে আমাকে বল। আগে বলো ও কোথায় এখন? তোর ভয়ে রুমে বসে আছে। এদিকে আমি রুমে বসে সব শুনছিলাম। হায় হায়, আম্মু তো সত্যি কথা বলে দিল। তারপর রাইসা হনহন করে আমার রুমের সামনে আসলো, দরজা ধাক্কাতে লাগলো। ওই দরজা খোল বলছি। আরিয়ান এখনো ঘুমাচ্ছে, সো ডিস্টার্ব না করলে খুশি হতাম। একবার দরজাটা খোল, তোর ঘুম আমি বের করছি। আপু, কে আপনি? আর এইসব কি বলছেন? তোর জম বলছি, সাহস থাকে তো দরজা খোল। ছি ছি, আপনার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ডিস্টার্ব করছেন। কি বললি? তুই তো আজকে শেষ। শুধু একবার তোকে হাতের কাছে পাই। কি করবেন, আদর করবেন? দেখ, এভাবে বললে আমার লজ্জা করে না বুঝি? কাছে পেলে তোর ঘাড় মটকাবো, একটু অপেক্ষা কর। তারপর উনি আমার বোনের রুমে গেলেন। এই রিয়া, কি করছিস তুই? দেখছিস না, কাজ করছে। তোর ভাইকে কিন্তু। তোর কথা কিছুই বুঝতে পারছি না। আজকে কলেজে যাসনি কেন? শরীর খারাপ ছিল। এখন বল, তুই এত রেগে আছিস কেন? তোর ভাইকে রুম থেকে বের কর। কেন করব? আমাকে বল কি হয়েছে।
একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। আমার সাথে মজা করা? ধ্যাত, কি হয়েছে আমাকে বলবি তো? নিচে থেকেই কি বিড়বিড় করছিস? কিছু না, এখন আসি। এই বলে রাইসা চলে গেল। এদিকে অনেকক্ষণ রুমের মধ্যে বসে আছি না, এবার পরিবেশটা একটু শান্ত লাগছে। আস্তে করে দরজাটা খুললাম, রুম থেকে বের হয়ে চোরের মতো এপাশ ওপাশ দেখতে লাগলাম, না কোথাও নেই দেখছি। তারপর বাসা থেকে বের হয়ে ছাদে উঠলাম একটা বিড়ি খাওয়ার জন্য। অনেকক্ষণ প্যারার মধ্যে ছিলাম, তাই নিজেকে একটু হালকা করতে হবে। সিগারেটটা ধরিয়ে টানতে লাগলাম, এখন একটু ভালো লাগছে। আশেপাশে কেউ আছে কিনা তা দেখার জন্য যেই পিছনে তাকালাম, দেখলাম একটা মেয়ে আমি যে সিগারেট খাচ্ছি সেটার ভিডিও করছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ও আর কেউ নয়, রাইসা আপু। এবার তোমার কি হবে সোনা? সরি খালাম্মা, ভুল হয়ে গেছে। ভয় কী সব বলছি নিজেও বুঝতে পারছি না। কি বললি? আমি তোর খালাম্মা? তাহলে কি, আপনি তো আমার বড়। তাই বলে আমাকে খালাম্মা ডাকবি? সরি, ভুল হয়ে গেছে, এখন ছবিগুলো ডিলিট করে দেন। তখন কি যেন বলেছিলি? আমি তোকে আদর করব, তাই না? আবার কি বলেছিলি তোর আম্মু নাকি তোকে মেয়েদের সাথে মিশতে বারণ করেছে, তাই না? করেছে তো। এবার উনি রেগে একদম আমার কাছে চলে আসলেন। তুই এখনো মিথ্যা বলছিস। দাঁড়া, এই ছবিগুলো নিয়ে এক্ষুনি আন্টিকে দেখাচ্ছি। না না, প্লিজ এমন করবেন না। আমি আর কখনো আপনার সাথে বেয়াদবি করব না। না, তোর কোনো কথাই আমি শুনবো না। এই বলে উনি চলে যেতে লাগলেন। পিছন থেকে ওনার হাতটা ধরে এক টান দিলাম, সাথে সাথে উনি আমার গায়ের উপর পড়ে গেলেন। এটা কি করলি তুই? কি করলাম? আপনি তো আমার কথা শুনছেন না। এখন তো আরো শুনবো না, টেনে তোল আমাকে। তারপর ওনাকে টেনে তুললাম। আপনি যা বলবেন আমি তাই শুনবো। প্লিজ, আমি যে সিগারেট খাই এটা কাউকে বলবেন না। সত্যি বলছিস তো? আমি যা বলবো তাই শুনবি? এখন তো এই ছাড়া আর কোনো উপায় নেই। তোকে সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। ওকে। শখ কত? তোর মতো পেতনির কথা আমি শুনবো, এটা ভাবলি কি করে? আর শোন, এবার থেকে আমাকে তুমি করে বলবি। কেন কেন? আপনি তো আমার বড়, বড়দের সবসময় সম্মান দেই। কি বললি? তুই বড়দের সম্মান করিস? তাহলে একটু আগে আমার সাথে কি করলি? ওটা তো মজা করছিলাম। আমি যেটা বললাম ওইটা এবার থেকে আমাকে তুমি করে বলবি। চেষ্টা করব। এখন আপাতত এইগুলো একটা কথা বলবো? বলে ফেল। রাগ করে থাকলে আপনাকে দেখতে আমার ভালো লাগে। কি কি বললি? আবার বল। না কিছু না। তাহলে এখন আমি আসি। কেন, আমার সাথে থাকতে কি ভালো লাগছে না? সন্ধ্যা হয়ে গেল, পড়তে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। কেন, মারবেন নাকি? না। তারপর আমি ওনার কাছে গেলাম। কিছু বললে বলেন। চোখ বন্ধ কর। আচ্ছা করলাম। চোখ বন্ধ করার সাথে সাথেই আমার গালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেলাম। এটা কি হলো? চোখ মেলে দেখি রাইসা আপু নেই, চলে গেছে। উনি আমাকে কিস করলেন কেন? হয়তো ছোট ভাই হিসেবে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। একটু পরে আম্মু নাস্তা নিয়ে আসলো। নাস্তাকে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। তারপর আমি উঠে আপুর রুমে গেলাম। এই শোনো। কি বলবি বলে ফেল। আব্বু এখনো আসছে না যে? কেন তুই জানিস না? আব্বু বাহিরে গেছে। মানে কোথায় গেছে? ওনার অফিসের কাজে বাহিরে গেছে। কি, তুই আমাকে আগে বলবি না? কেন বলবে? কি করতে? তোর মাথা করতাম। খিদে পেয়েছে, যা টেবিলে গিয়ে খাবার রেডি কর। তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? তোকে রায়সা খুঁজছিল। ওনার সাথে আমার কথা হয়েছে, তোকে যেটা বললাম সেটা কর। এই বলে চলে আসলাম। একটু খাওয়ার জন্য ডাক দিল। তারপরে খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসলাম। বিছানায় গায়ে লিয়ে দিতেই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আমার বান্ধবীর ফোন। এত রাতে কি মনে করে ফোন দিলি? ঘুম আসছে না, তাই ভাবলাম তোর সাথে একটু কথা বলি। ডিনার করেছিস? তুই কি করছিস? এইমাত্র করলাম। এইভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর ফোন কেটে দেওয়ার সাথে সাথে যা দেখলাম, রাইসা আপুর নাম্বার থেকে 10টা মিস কল এসেছে। এ কি, উনি আমাকে এতবার কল দিয়েছেন? ভাবতে লাগলাম ওনাকে কল দিব কি দিব না। এসব ভাবতে ভাবতে আবার ওনার নাম্বার থেকে কল আসলো। সাথে সাথে রিসিভ করলাম। ওই কুত্তা, এত রাতে ফোনে কার সাথে কথা বলছিলি? কেন, আপনার জেনে কি লাভ? আমার কি লাভ? ওকে, সকাল হোক তারপর তোকে দেখাচ্ছি। আরে এত রেগে যাচ্ছেন কেন? এই যা, ফোনটা কেটে দিল। তারপর আমি আর কল দিলাম না, ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো। চোখ মেলার সাথে সাথে যা দেখলাম, আমার মামাতো বোন ইরা এসেছে। কিন্তু ওইখানে কিভাবে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে তুই এখানে? আমি এত অবাক হওয়ার কি আছে? না মানে এত দূর থেকে একা এলি নাকি সাথে কেউ এসেছে? তুই জানিস না আমি একাই 100। মনে মনে বললাম, সেটা আর বলতে। আসার সময় কোনো প্রবলেম হয়নি তো? আমাকে বলতে পারতি, তোকে ড্রপ করে নিয়ে আসতাম। এখন এসব কথা থাক। তা এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। কারণ আজ শুক্রবার, ওই জন্য এতক্ষণ ঘুমাচ্ছি। এখন থেকে এসব অভ্যাস বাদ দিয়ে দে।
যেভাবে বলছিস যেন আমি তোর বর। দেখ, আজে বাজে কথা বলবি না বলে দিলাম। এখন আমি আসি। তোকে থাকতে বলছে কে শুনি? তারপর ইরা উঠে চলে গেল। উফ, একটা প্যারা থাকতে আরেকটা। এই মেয়েটাও রাইসা আপুর থেকে কম না, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারবে। আল্লাহ জানে এবার আমার কি হবে। আমি ফ্রেশ হয়ে নাস্তা খেলাম। আজকে কলেজও নেই, তাই বাইরে একটু ঘুরতে যেতে লাগলাম। তারপর যেই বাড়ি চৌকাট পার হবো পিছন থেকে ডাক আসলো। তুই কি কোথাও যাচ্ছিস? আজকে ছুটির দিন, তাই একটু ঘুরতে যাচ্ছিলাম। আর কিছু? ঘুরতেই যখন যাচ্ছিস তাহলে ওকে নিয়ে যা। ও তো এইমাত্র এলো, এখন ওর ঘুরতে যাওয়ার কি দরকার? না, আমি যাব। এখন না, বিকালে নিয়ে যাব, এখন আমার একটা কাজ আছে। এই বলে চলে আসলাম। দেখছো, তোমার ছেলে আমাকে নিয়ে যায়নি। ও ঠিকই বলেছে, তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, এখন না গেলেই ভালো। এদিকে আমাদের নিচে রাইসা আপুদের বাসা। যেতে হলে ওনার বাসার সামনে দিয়ে যেতে হবে। বাসার দরজা লাগানো দেখছি, মনে হয় এখন ভিতরে আছে। তারপর উসাইন বোল্টের মতো দৌড় দিলাম। গেটের সামনে এসে হাঁপাতে লাগলাম। যাক বাবা, বেঁচে গেলাম। হঠাৎ কেউ একজন বলল, এই নিন পানি খান, হাঁপিয়ে গেছেন। কে পানি দিল সেটা খেয়াল না করে পানির বোতলটা হাতে নিয়ে সব পানি খেয়ে ফেললাম। তারপর ধন্যবাদ দেওয়ার জন্য যেই মুখের দিকে তাকালাম, আপনি? তুই কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? কি বলেন, আপনার থেকে পালাবো কেন? ও আচ্ছা তাই, তাহলে এত জোরে দৌড়ে আসার কারণ কি? আসলে আমি তো জগিং করছিলাম। আসলে আজকে কেন জানি হঠাৎ জগিং করার ইচ্ছা হলো। এইভাবে সেজে গুজে কেউ জগিং করতে আসে? আর এখন কয়টা, কুত্তা? মিথ্যা বলার জায়গা পাস না? না না, সত্যি বলছি। এখন বল, কালকে এত রাতে কার সাথে কথা বলছিলি? কি বললেন আপু? তুই আবার আমাকে আপু বললি? তোকে বলছি না আমার নাম ধরে ডাকতে? সরি আপু, ভুল হয়ে গেছে। কি, তুই আবার বললি? দাঁড়া তোকে। এই বলে উনি আশেপাশে কি যেন খুঁজতে লাগলেন। একটা লাঠি হাতে নিয়ে আমার সামনে আসলেন। এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে পিটিয়ে আজকে তোর শয়তানি বের করব। কি করছেন, কি ব্যথা পাচ্ছি তো। বল, আর কখনো আমাকে আপু বলবি? না না, আর বলবো না, প্লিজ এবার ছেড়ে দিন। এখন রাইসা বলে আমাকে ডাক। বল রাইসা, তুমি খুব সুন্দর। রাইসা, তুমি দেখতে পেত্নির মতো সুন্দর। কি কি আবার? বলেছি তো তুমি খুব সুন্দর। এবার থেকে এইভাবেই কথা বলবি, মনে থাকবে তো? থাকবে। তা এখন কোথায় যাচ্ছিস বল? সত্যি কথা বলবো। মানে তুই কি এতদিন আমাকে সব মিথ্যা বলছিস নাকি? ধুর, কি বলো? তাহলে জিজ্ঞেস করছিস কেন? সত্যি বলবি না মিথ্যা বলবি? ওটা তো এমনি বললাম। বল। আসলে সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে, তাই ভাবলাম একটা মেয়ে পটাতে পারি কিনা দেখি। একথা বলে যেন বিরাট ভুল করলাম। রাইসা আপু তো তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার কলার ধরে বলতে লাগলো, কুত্তা, কি বললি তুই? কলার ধরে সোজা ওনার রুমে নিয়ে আসলেন। তারপর আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। এসব কি করছো পাগলের মতো? কেন, দেখতে পাচ্ছিস না? এই বলে উনি এক লাফে আমার বুকের উপর বসলেন। দেখুন, আপনার মতলব কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না, ছেড়ে দিন। কি বলি তুই প্রেম করবি? তোর প্রেম করার শখ আমি মেটাচ্ছি। সি সি, তোমার লজ্জা করছে না? একটা মেয়ে একটা ছেলের সাথে এমন করছেন। এখনো তো কিছুই করলাম না, আগে তোর প্রেম করা বের করছি। কেন, আমি কি রিলেশন করতে পারি না? তুই পারবি না, কারণ তোকে আমি ভালোবাসি অনেক আগে থেকেই। সেই তুমি ভাসতেই পারেন, কারণ আমি তোমার ছোট ভাই। ভাই হিসেবে তো ভালোবাসতেই পারেন। আমি কি তোর মায়ের পেটের বোন নাকি? না। আজকের পর থেকে আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের সাথে মিশতে বা কথা বলতে দেখেছি, তাহলে তোর এমন অবস্থা করব। 100 বার করবো, কি করবে? তারপর উনি যা দেখালেন। বাবু, তুমি কি ভিডিওটার কথা ভুলে গেছো? এটা যদি গিয়ে এখন আমার শাশুড়ি মাকে দেখাই, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। না না, প্লিজ এমন করবেন না। তুমি যা বলবে তাই হবে। এখন আমাকে একটা চুমু দাও। না প্লিজ, এটা ছাড়া অন্য কিছু বলো। ওকে, তাহলে আমাকে শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরো। যদি বলি এটাও পারবো না? আমি আর তোর কোনো কথা শুনবো না। জড়িয়ে ধরবি কিনা বল? না, পারবো না। আর আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে কেন জড়িয়ে ধরবো? ওকে, তাহলে এবার থেকে ভাসবি। দেখুন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর আমি কখনো তোমাকে ওইভাবে দেখিনি, তাই ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তো জোর করে সব কিছু আদায় করে নিতে হবে। ওকে, চেষ্টা করতে পারো, কিন্তু কোনো কাজ হবে না। আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। ওকে, দেখা যাবে। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কি করছেন কি? ছাড়ো বলছি। কেন, ভালোবাসা আদায় করে নিচ্ছি। দেখুন, এসব যদি আমার জিএফ জানতে পারেন তাহলে কিন্তু আমার খবর আছে। হঠাৎ করে রাইসা আপুর রুমে ওনার বাবা চলে আসলো। আমি তো ভয়ে শেষ, কিন্তু রাইসা আপুর চোখে মুখে ভয়ের কোনো ছাপ দেখতে পারছি না। উনি একেবারে স্বাভাবিক আছেন। আমাকে ছেড়ে দিলেন। আমি এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। তারপর সোজা বাড়িতে চলে আসলাম। বিছানায় বসে হাঁপাতে লাগলাম।
ভয়ে কাঁপতে লাগলাম। আমার রুমে ইরা আসলো। কি রে, তোকে কি কুকুর তাড়া করলো নাকি? আর বলিস না, এর থেকেও ডেঞ্জারাস। কি আমাকে বল। তোর মাথা। এখন রুম থেকে বের হ, আমাকে একটু একা থাকতে দে। থাক, তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমি কি তোকে ডেকেছি? তারপর ইরা মুখ ভেঙচিয়ে চলে গেল। এদিকে আমি তো মনে মনে খুব খুশি হয়েছি, কারণ এখন নিশ্চয়ই রাইসা আপুকে ওনার বাবা বকবেন। ব্যাস, এরপর শুনে আমার পিছু ছেড়ে দিবেন, ভাবতেই খুব ভালো লাগছে। এইভাবেই কিছুটা সময় গেল। তারপর মসজিদে আজান দিল, নামাজ পড়ে বাসায় চলে আসলাম। তারপর আম্মু খাবার টেবিলে ডাক দিল, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে আর পারলাম কই, ওই শাকচুনিটার আগমন ঘটলো। এই তুই এখনো ঘুমাচ্ছিস? ঘুমের ভান ধরে শুয়ে আছি, আমার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো। এই বিকেল হয়ে গেছে, এবার তো ওঠ। ও অনেক ডাকাডাকি করছে, কিন্তু ওর কথা না শোনার ভান করে শুয়ে আছি। বুঝেছি, এইভাবে তোর ঘুম ভাঙবে, অন্য ব্যবস্থা করতে হবে। এই বলে ও টেবিলে থাকা পানির জগটা হাতে নিল। আমি হালকা চোখ মেলে দেখতে লাগলাম ও কি করছে। ওর হাতে পানি দেখার সাথে সাথে উঠে পড়লাম। কি রে, তুই কখন এলি? ও, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবছি। কী সব বলছিস? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা ঘুরতে বের হব। আমরা মানে সাথে কি আরও কেউ আছে? আছে ওই আপুটা। তারপর যাকে দেখলাম, আরে রাইসা আপু, উনি আমার রুমে আসলেন। বাহ, তার মানে ও ইরাকেও হাত করে ফেলেছে। আপনি? কি বললি? না মানে তুমি এখানে? অবাক হচ্ছিস কেন? আমি কি তোর রুমে আজকে প্রথম আসলাম? তার মানে ওনার বাবা ওনাকে কিছুই বলেনি? বাহ, এই জন্যই তো বলি উনি সাহস পায় কোথা থেকে। না কিছু না, আপনিও কি ঘুরতে যাবেন? উনি আমার সামনে এসে কানের কাছে মুখ নিয়ে বললেন, আমাকে রেখে তুই অন্য মেয়ে নিয়ে ঘুরতে যাবি ভাবলে কিভাবে? আমি তো তোমাকে নিয়েই যেতাম। চুপ কর, তুই কেমন সেটা আমি ভালো করেই জানি। এখন চল। তোমরা দুজন কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। না আপু, সেটা তোমাকে বুঝতে হবে না। তুমি এখন একটু বাইরে যাও। শুধু ও না, তুমিও যাবে। ড্রেস চেঞ্জ করব। ওকে, কর। মানে কি, তোমাদের সামনে চেঞ্জ করব নাকি? করলে সমস্যা কি? এই মাইয়া বলে কি? আপু তুমি সব কি বলছো? চলো আমরা দুজন বাইরে যাই। আরে আমি তো মজা করছিলাম, চলো। শয়তান মাইয়া। কি? আপনাকে বলি নাই তো। আরে আপু চলেন তো। তারপর রাইসাকে নিয়ে বাইরে চলে গেল। উফ, মেয়েটার হাত থেকে যে কবে মুক্তি পাবো আল্লাহ জানে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমরা কি যেতে পারি? চলো। কিন্তু কোথায় যাব? নদীর পাড়ে নিয়ে চলো। ওকে, তাহলে রিক্সা নিতে হবে। তোমরা থাকো, আমি রিক্সা নিয়ে আসছি। একটু পরে দুটো রিক্সা নিয়ে আসলাম। তোমরা দুজন ওই রিক্সায় যাও, আমি তোমাদের পিছনে আসছি। এই আমি কিন্তু তোর সাথে যাব। তা কি করে হয়? উনি তো তাহলে একা হয়ে পড়বেন। তুই তাহলে আমার কথা ভাবিস? কি বলেন, আপনি আমার বড় বোনের মতো। আপনার কথা ভাববো না তো কার কথা ভাববো? উনি আমার কথার উত্তর না দিয়ে মোবাইলে কি যেন করতে লাগলেন। একটু পরে আমার মোবাইলে একটা মেসেজ আসলো, এখন যা পারিস বলে নে, কিছু বলবো না। তুই নিশ্চয়ই ভিডিওটার কথা ভুলে গেছিস। না না, আমার সব মনে আছে। পাগল হয়ে গেলি নাকি? কি মনে আছে তোর? তো না জানলেও চলবে। এদিকে রাইসা তো হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। তোমার আবার কি হলো? যাও, তোমরা দুজন ওই রিক্সায় ওঠো। না না মানে চলো তো, উনি তো বলেছেন যাওয়ার জন্য। মনে মনে বললাম, তুই তো বুঝতে পারছিস না, এই জন্যই বলছিস। কি এত ভাবছিস, চল না। তারপর ইরা আমার হাত ধরে জোর করে রিক্সায় তুললো। রাইসা আপুর দিকে তাকানো যাচ্ছে না। তারপর রিক্সা চলতে লাগলো। রাইসা আপু পিছনে রিক্সায় আসতে লাগলেন। হঠাৎ ফোনে আরেকটা মেসেজ আসলো। এখন শুধু বাসায় ফেরার অপেক্ষায় আছি। সাথে সাথে ওনাকে ব্লক দিলাম, কারণ এই মেসেজগুলো দেখলে ভয় করে। এদিকে রাইসা তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এখন সামনে পেলে কাঁচা চিবিয়ে খেত। তারপর সবাই মিলে অনেক জায়গায় ঘুরলাম। ইরা সাথে ছিল, তাই রাইসা আমার সাথে স্বাভাবিক ব্যবহার করলো। তারপর ঘোরাঘুরি শেষ করে বাসায় আসলাম। রাইসা আপু ওনাদের বাসায় চলে গেলেন। যাওয়ার সময় আমার দিকে চোখ রাঙিয়ে গেলেন। আমি রুমে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ দুইটা মেয়ে নিয়ে বাইরে যাওয়া। পকেটটা একেবারে পাকা করে দিছে। একটু পরে আম্মুর ডাক শুনে বাহিরে আসলাম। কি ব্যাপার, ডাকছো কেন? আমি না, তোর আপু কি জন্য ডাকছে দেখ। তারপর আপুর রুমে গেলাম। ওই কি বলবি বল। আমার একটা কাজ করে দে না ভাই। এইভাবে কেন বলছিস? আচ্ছা কি বল। রায়শার কাছে আমার একটা বই আছে, তুই প্লিজ ওর থেকে বইটা এনে দে। কি আমি যাব? রাইসা আপুর কাছে জীবনেও না, সারাক্ষণ শুধু প্যারার মধ্যে রাখে। আর তুই বলছিস আমি ওনার কাছে যাব? লক্ষ্মী ভাই আমার, তোর আপুর জন্য এই সামান্য কাজটা করতে পারবি না?
আচ্ছা ঠিক আছে যাচ্ছি, তুই তার আগে ওকে বলে দে আমি যাওয়ার সাথে সাথে যেন বইটা নিয়ে দেয়। আচ্ছা তুই যা, আমি ওকে কল দিয়ে এখনই বলছি। তারপর আর কি, আমি রাইসা আপুদের বাসায় গেলাম, কলিং বেল বাজালাম, সাথে সাথে দরজা খুলে দিল। আরে বাবা তুমি ভিতরে আসো। না আন্টি এখন না, আপনি রাইসা আপুকে ডেকে দিন। আচ্ছা তুমি ভিতরে এসে বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর আন্টি রাইসাকে ডাকতে গেলেন। আমি সোফায় বসে আছি, মনে হয় আঙ্কেল বাড়িতে নেই। বাবা ও তোমাকে ওর রুমে যেতে বলেছে। কি? যাও। তারপর আমি ভয়ে ভয়ে ওর রুমে গেলাম। এখন নিশ্চয়ই কিছু একটা ঘটবে। রুমের ভিতর কাউকে দেখছি না। কি ব্যাপার, আমাকে আসতে বলে কোথায় চলে গেলেন? হঠাৎ ওয়াশরুম থেকে একটা টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসলেন। ওনাকে দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিলাম। উনি দৌড়ে এসে আমার মুখ চেপে ধরলেন। কি এত জোরে চিৎকার দিলি কেন? ভূত দেখছিস নাকি? দেখছি আপনাকে। মানে কি, আমি কি ভূত নাকি? সরি, আমি বুঝতে পারিনি। আপনি থাকুন, আমি একটু পরে আসছি। তারপর যেই বাইরে যাব উনি একটানে আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। তারপর গলা জড়িয়ে ধরে বলতে লাগলেন, কি এত তাড়াহুড়ো কিসের? এখনো তো কিছুই করলাম না। মানে কি করবেন? দেখতে চাস কি করব? না না, দেখার দরকার নাই, আমি চলে যাচ্ছি, বইটা দিয়ে দেন। বই লাগবে তোমার, তাই না? হুম। এত সহজে তো দিব না। ওই দিন তো বাপের জন্য কিছু করতে পারি নাই, আজকে সব করব। ওনার কথা শুনে আমার কাশ উঠে গেল। এসব কী ধরনের কথা বলছেন? ছাড়ুন, যেতে দিন আমাকে। আজকে তুই আমাকে অনেক রাগিয়েছিস, এত সহজে তো তোকে ছাড়ছি না। এখন সব কিছু সুদে আসলে ফেরত দিব। এই বলে উনি আমার দিকে এগোতে লাগলেন, দেওয়ালের সাথে চেপে ধরলেন। ওনার মুখটা আমার সামনে নিয়ে আসলেন, এক হাত দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দিলেন। তারপর ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। আমিও কেমন জানি ওনাকে আর বাধা দিতে পারলাম না, ওনার সাথে রেসপন্স দিতে লাগলাম। শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। একটু পরে উনি বলতে লাগলেন, এই ছাড় আমাকে। তুই তো যেভাবে জড়িয়ে ধরেছিস যেন আমি তোর বিয়ে করা বউ। ছি ছি, এমন অলক্ষণে কথা বলবেন? আমি তো স্বপ্নেও তোমাকে আমার বউ ভাবতে পারি না। তুই যেটা স্বপ্নেও ভাবতে পারিস না সেটা বাস্তবে হবে। দেখুন, এখন এসব শোনার টাইম নেই। তুই এমন কেন বলতো? আমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে পারিস না? না পারি না, দয়া করে বইগুলো দেন। উড়ি বাবা, পিচ্চিটার তো দেখছি অনেক রাগ। আর একটা দিব নাকি? আপনার নজর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এইভাবে তাকাচ্ছেন কেন? এখন অনেক কিছু করা বাকি আছে। দেখুন, এখন আমাকে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, আজকের কিচ্ছু করব না। আর কিছু করার কি বাকি আছে? চুপচাপ টেবিলের উপর রাখা বইগুলো নিয়ে চলে যা। আচ্ছা। আর শোন, রাতে ফোন দিব, রিসিভ করে কথা বলবি। যেমন আপনার ইচ্ছা। তারপর ওনার থেকে বইগুলো নিয়ে চলে গেলাম। আপুর রুমে গেলাম। এই নে তোর বই। এগুলো আনতে তোর এতক্ষণ লাগলো? তোর বান্ধবী না, আজ তো একটা দজ্জাল। তুই আর কোনো কিছুর জন্য আমাকে ওর কাছে পাঠাবি না। কেন, কি করেছে? ও তোকে মেরেছে নাকি? সেটা বলতে পারবো না। 1 মিনিট, তো ঠোঁটে এগুলা কি লেগে আছে? এই রে, ধরে ফেলেছে মনে হয়। এখন কিছু বলে ম্যানেজ করতে হবে। আরে ওগুলো তো কি বল? মনে করতে হবে তো। ও হ্যাঁ, মনে পড়েছে। রাইসা আপু ওনাদের বাসায় নাস্তা দিয়েছিল, ওইগুলো ঠোঁটের মধ্যে লেগে আছে। সত্যি বলছিস তো? আমার কিন্তু তা মনে হচ্ছে না। তুই যা মনে করার কর। এই বলে চলে আসলাম। তারপর সোজা নিজের রুমে আসলাম। ভাবলাম একটু আরাম করব, কিন্তু সেটা আর হলো না। ইরা আমার রুমে এসে বসে আছে। তোর কি চাই? এমনি তোকে দেখতে আসলাম। দেখা হয়েছে, এখন রুম থেকে যা। এভাবে বলছিস কেন, যেন আমি তোকে বিরক্ত করছি? না, বিরক্ত কেন হব? আমার তো ভালো লাগছে। কি বলবি বল। কি করব, ওর মনে কষ্ট যাবে তাই কথাটা বললাম। সত্যি বলছিস? বল। আচ্ছা আমাকে একটা কথা বলতো, রাইসা আপুর সাথে তোর সম্পর্কটা কি? সম্পর্ক মানে? ওনার সাথে আমার কি সম্পর্ক হতে পারে তুই জানিস না? না জানি না। ওনাকে আমি বোনের চোখে দেখি, আর উনিও আমাকে ভাইয়ের চোখে দেখে। সত্যি বলছিস? তো মিথ্যা বলছি নাকি? তোকে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। কি বলে ফেল। এখন না, আগামীকাল বলবো। আসি, তুই থাক। এই বলে ইরা চলে গেল। যাক, তাহলে শয়তানটার রাইসা আপুর সাথে কোনো সম্পর্ক নাই। কালকেই ওকে আমার ভালোবাসার কথা বলবো। যত তাড়াতাড়ি হোক ওকে নিজের করে নিব। এসব ভাবতে ভাবতে ইরা চলে গেল। এদিকে আমি আছি টেনশনে, কারণ আজকে নাকি আব্বু আসবে। কারণ সব থেকে বেশি আব্বুকে ভয় পাই। ভাবছিলাম 2টা দিন আরামে কাটাবো, কিন্তু ওই শাকচুন্নিগুলোর জন্য সেটাও পারলাম না। এসব ভাবতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলে গেল। আব্বু চলে আসলো, আমাকে ডাকছে। আব্বু কেমন আছো তুমি? ভালো আছি।
তুই ভালো আছিস? ভালো। এবার বল, এই 2 দিনে আকাম কয়টা করছস? সিসি কি বলে এসব? আমার দ্বারা খারাপ কোনো কাজ হতেই পারে না। তুই তো ধোয়া তুলসী পাতা। আমার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। আর শুন, এখন গিয়ে পড়তে বস। যাচ্ছি। তারপরে চলে আসলাম, তারপর রুমে এসে বই নিয়ে বসলাম। এভাবে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম। বিছানার কাছে যেতেই ফোনটা বেজে উঠলো, তখন রাত 11টা বাজে। কল রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি বলছি। বুঝতে পেরেছি এটা রাইসা আপু। আমিটা আবার কে? রাইসা বলছি, তোর বউ। সরি, আপনি মনে হয় গাঁজা খেয়েছেন, তাই আবল তাবল বকছেন। কি বললি? গাঁজা খেয়েছেন, কারণ আমার কোনো বউ নেই, এখনো বিয়েই করিনি। ভবিষ্যতে তো বিয়ে করবি। এই আপনি কে বলেন তো? চিনতে পারলাম না তো। আমি রাইসা রাইসা রাইসা। আচ্ছা ঠিক আছে, রাখছি বাই। এই ফোন কাটবি না, আমার কথা শোন। কে শুনে কার কথা? আমি ফোনটা কেটে দিলাম, কারণ এখন আমার ঘুমানোর সময়। এখন ঘুম ছাড়া আর কিছুই হবে না। এদিকে রাইসা ভাবছে এই বজ্জারটাকে নিয়ে আর পারলাম না, কালকেই এর একটা ব্যবস্থা করতে হবে। সকালে ঘুম ভেঙে গেল, উপর থেকে বৃষ্টি হতে লাগলো। ইরা আমার গায়ে পানি ঢালতে লাগলো। কি হচ্ছে এসব? সে কখন থেকে তোকে ডাকছি, উঠছিসই না, সেই জন্য এটা করলাম। তাই বলে আমার গায়ে পানি ঢালবি? ভালো করছি তাই না? তোকে আর গোসল করতে হবে না। কানের গোড়ায় দিব একটা, রুম থেকে বের হ। এত সাহস? দেখ তুই। এই বলে যেই ওকে মারতে যাব, ফ্লোরে পানি থাকায় স্লিপ কেটে ওর উপরে পড়ে গেলাম। এমন সময় কোথা থেকে রাইসা আপুর আগমন ঘটলো। আমাদের দুজনকে এভাবে দেখে অবাক। আর এদিকে হঠাৎ করেই ইরা ওর হাত দুটো দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। রাইসা আপু যে আমাদের দেখছে সেটা বুঝতে পারলাম না। তোর আবার কি হলো? ছাড় আমাকে। ছাড়তে পারবো না, তুই নিজে থেকে ছাড়িয়ে নে। দেখ, আমি মেয়েদের গায়ে হাত দেই না। আপনি গায়ে হাত দেন না, সোজা গায়ের উপরে পড়েন। দেখ, আমি কিন্তু ইচ্ছা করে তোর গায়ের উপর পড়ি নাই। জানি, দেখে শুনেই পড়েছেন। এখন ছাড় বলছি, যে কোনো সময় কেউ চলে আসতে পারে। ছাড়ছি, তবে এবার থেকে তোর বিজু ছাড়বো না। তারপর ইরা আমাকে ছেড়ে দিল। দুজনে একসাথে উঠে দাঁড়ালাম। এদিকে রাইসা আপু তো আগেই রেগে হনহন করে চলে গেলেন। ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মেয়েটার এত বড় সাহস আমার জিনিসের উপর নজর দেয় না। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? রুম থেকে বের হ। এখন তো যাচ্ছি, দেখবি কিছুদিন পরেই এই রুমটাই আমার হবে। কি আবার বল। কিছু না, তোর জন্য নাস্তা নিয়ে আসছি। আচ্ছা যা। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই দেখলাম রাইসা আপু। ওনাকে দেখেই কালকে রাতের কথা মনে পড়ে গেল। আল্লাহ বাঁচাও আমারে। ওনার সামনে দিয়ে যেতেই পিছন থেকে কলার টেনে ধরলো। ছেলেদের টিস করতে ভালো লাগে তাই না? মেয়েদের গায়ে পড়তে তোর খুব ভালো লাগে তাই না? এই তো দেখছি আমার থেকে 1000 গুণ উপরে। মানে কি? আপনার কথা বুঝলাম না। আমার কথা বুঝিস না তাই না? ওকে, বুঝিয়ে দিচ্ছি। এই বলে উনি আমার শার্টের কলার ধরে একটা রিকশায় উঠালেন। তারপর উনি আমার পাশে বসলেন। আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বসলেন, যাতে পালাতে না পারি। এই কি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তুই তো কিছুই বুঝিস না, তাই তোকে সব বোঝাতে নিয়ে যাচ্ছি। প্লিজ আপু, আমাকে ছেড়ে দিন, কলেজে দেরি হয়ে যাচ্ছে। চুপ করে বসে থাক। কলেজে কি শুধু তুই একা যাবি? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এটা তো বলেন। মেয়েদের গায়ে পড়ার তোর খুব শখ তাই না? এবার দেখবো কত মেয়েদের গায়ে পড়তে পারিস। আপনার কোনো কথাই তো বুঝতে পারছি না। তোকে বললাম না, সব বুঝতে পারবি। এখন চুপচাপ বসে থাক। একটু পরে রিকশা দাঁড় করালো, তারপর আমাকে নামতে বলল। এখানে নামবো? তারপর দুজনে নামলাম। আমরা এখানে কেন এসেছি? তুই কি এখনো কিছু বুঝতে পারছিস? না, পারছি না। আমি কিভাবে বলবো আপনি এখানে কেন এসেছেন? ওপরের লেখাটা ভালো করে পড়। উপরে তাকাতেই দেখি একটা সাইনবোর্ড টাঙানো আছে, সেখানে লেখা কাজী অফিস। লেখাটা পড়ে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। এবার বুঝছো কেন এসেছি? এখানে আমরা কেন এসেছি? আজকের পরে দেখব তুই কত মেয়েদের গায়ে পড়তে পারিস। মানে আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, একটু পর সব বুঝবি। এই বলে উনি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে অবাক হলাম, কারণ রাইসা আপুর সব বান্ধবীরা আগে থেকে উপস্থিত আছে। আমাদের দেখেই সবাই এগিয়ে আসলো। কি রে, তোদের আসতে এতক্ষণ লাগলো? এই বটটাকে আনতে যত দেরি হলো। ও, তাহলে এ আমাদের দুলা ভাই? আপনারা এসব কি বলছেন? কেন, ঠিকই তো বলছে। তোর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তোকে তোরা দুলাভাই ডাকবে। কিন্তু আপনাকে তো আমি বিয়ে করব না। তাহলে আমরা এখানে কেন এসেছি?
সেটা আপনি ভালো জানেন। আমি যাচ্ছি। এখান থেকে যদি এক পা এদিক ওদিক দিয়েছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আপনাকে এখন আর ভয় পাই না আমি চলি। আমিও দেখব কিভাবে তুই এখান থেকে যাস। এই বলে উনি মোবাইলটা আমার সামনে ধরলেন। তারপর যা দেখলাম, ওই দিন যে সিগারেট খাচ্ছিলাম ওই ভিডিওটা, আমাকে ব্ল্যাকমেল করছেন। ধরে নে তাই করছি। কেন বুঝতে চাইছেন না? আপনার সাথে আমার কখনো যায় না। কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আমি তা বলিনি, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। যা বোঝার আমি বুঝেছি, এখন আমাকে বিয়ে করবি। প্লিজ এমন করবেন না, এখনও তো আমার বিয়ের বয়স হয়নি। তোর কোনো কথাই আমি শুনবো না। তোকে আমি বলেছিলাম ইরার থেকে দূরে থাকতে, আর তুই কি করলি? কি করেছি আমি? তুই ওর গায়ের উপর পড়লি কেন? ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো আর ইচ্ছা করে ওর উপর পড়ি নাই। ও তোকে জড়িয়ে ধরার পরেও তুই কিছু বললি না কেন? বললাম তো, ওটা ইচ্ছাকৃতভাবে হয় নাই। ওকে, এখন যেটা হবে সেটাও অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিবি। বিয়েটা এখন না করলে হয় না? কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। আরেকবার ভেবে দেখলে হয় না? না, হয় না। তারপর আর কি, বিয়েটা করতে হলো। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু রাইসাপুর মাঝে ভয়ের কোনো কিছুই দেখতে পেলাম না। ওনাকে অনেক খুশি মনে হচ্ছে। এবার কি আমি যেতে পারি? এত তারা কিসের? মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন? তো কি করব, নাচবো নাকি? তুই কাকে রাগ দেখাচ্ছিস? কানের গোড়ায় দিব একটা। দেখলেন তো, এই জন্য বিয়েটা করতে চাইনি। এখন তো আমাকে একটু সম্মান দেন, আমি তো আপনার স্বামী। চুপচাপ এখানে বসে থাক। হঠাৎ রাইসাপুর বান্ধবীরা এসে আমাকে ঘিরে ধরলো। আমার চারপাশে সবাই বসলো, সবাই সেলফি তুলতে লাগলো। আমার অস্বস্তি লাগছে, হয়তো রাইসা আপু সেটা বুঝতে পেরেছে। ওই তোরা কি আমার বরটাকে মেরে ফেলবি নাকি? মহারানীর আর সহ্য হচ্ছে না। আপনার কি খারাপ লাগছে? আমি ভাবলাম রাইসাকে ডাকিয়ে দেই। আমার তো ভালোই লাগছে। কারা ছবি তুলবেন আসুন। ছবি তুলবি তাই না? এই, আমরা কি তোর বরকে নিয়ে যাচ্ছি নাকি? এমন করছিস কেন? দূর, ওনার কথায় আপনারা কিছু মনে করবেন না। রাইসা আপু তো রেগে ফায়ার, তারপরও নিজের রাগকে কন্ট্রোল করলেন। এভাবে কিছু সময় ওনাদের সাথে কাটালাম। এবার আমাদের যেতে হবে। কি চলে যাব? আমার তো এখানে খুব ভালো লাগছে, চারদিকে কত। কি বল? তুই যে লুচ্চা সেটা আমি বুঝতে পারছি, আর এক মুহূর্ত এখানে থাকবো না। তারপর রাইসা সবার থেকে বিদায় নিয়ে জোর করে আমাকে ওখান থেকে নিয়ে আসলো। দুজনেই রিকশায় উঠলাম। আমার এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। কি করছেন? সবাই দেখছে। দেখলে দেখো, আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। এখন কি হবে? বাসায় গিয়ে কি বলবো? এখন কাউকে কিছু বলতে হবে না, যখন সময় আমি নিজেই বলবো। একেবারে না বলাটাই ভালো হবে। তোর কি আরেকটা বিয়ে করার শখ আছে? ওই জন্যই তো বলছি। এ কথা বলে সাথে সাথে মুখে হাত দিলাম। হায় হায়, কি বললাম? তুই আরেকটা বিয়ে করবি তাই না? এ বলে উনি আমার গালে কামড় দিলেন। এখন যা পারেন, একদিন আমারও সময় আসবে। তোর মুখ দিয়ে তো দেখছি কথা ফুটেছে। কেন, আমি কি এতদিন বোবা ছিলাম নাকি? এভাবে ওনার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাইসা আপু আমার সাথে আমাদের বাসায় আসলেন। এ কি, আপনি আমার সাথে কোথায় যাচ্ছেন? গেলেই বুঝতে পারবি। আজকে তুই আমাকে রাগিয়েছিস, এগুলোর প্রতিশোধ নিতে হবে না? কি? হঠাৎ আম্মু আসলো। কি রে, তোদের কলেজ ছুটি হয়ে গেছে নাকি? আর বলো না আন্টি, তোমার এই বজ্জার ছেলে কি করেছে জানো? কি করেছো? সকালে ও আর আমি একসাথে কলেজে যাচ্ছিলাম। কলেজের সামনে আসতেই ও কলেজে না ঢুকে উল্টো হাঁটা শুরু করলো। আমি ওর পিছু নিলাম। গিয়ে দেখি কলেজ থেকে একটু দূরে একটা চায়ের দোকানে বসে ও শয়তান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এই, আপনি এসব কি বলছেন? কেন শুধু আমার নামে মিথ্যা বলছেন? তুই চুপ কর। রাইসা মা কখনো মিথ্যে বলতে পারে না। তুই কলেজে না গিয়ে এসব করিস? দাঁড়া, আজকে তোর বাবা আসুক। মা প্লিজ আমার কথা বিশ্বাস করো, উনি মিথ্যা বলছেন। শাকচুনির মতো সারাদিন আমার পিছনে পড়ে থাকেন। দেখলেন তো আন্টি, ও কি বলল, আমি নাকি শাকচুন্নি। এই কথা শুনে আম্মু আমার কান টেনে ধরলো। আম্মু লাগছে তো, প্লিজ ছাড়ো। তার আগে রাইসাকে সরি বল। সরি, এবার তো ছাড়ো। তারপর ছেড়ে দিলেন। আমি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে রুমে চলে আসলাম। রাইসা আপু হাসতে লাগলেন। রুমে এসে বসে বসে ভাবতে লাগলাম আজকে আমার সাথে কি হলো। এই বজ্জাত মেয়েটা তো দেখছি আমার জীবনটা হেল করে দিবে। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে আসলাম। এভাবে কিছু সময় চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। যত রাত হচ্ছে আমার ভয় করছে, কারণ আব্বু আসলে আমার নামে নালিশ করবে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। রাইসা কল দিয়েছে। কল দিয়েছেন কেন? কি করছিস? আমার নামে মিথ্যা নালিশটা না দিলে হতো না? তুই আমাকে বাধ্য করলি। এখন আব্বু আসলে কি হবে আল্লাহ জানে। কিচ্ছু হবে না, খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসবি। এই বলে ফোনটা কেটে দিল। তারপর হঠাৎই আব্বুর কথার আওয়াজ শুনতে পেলাম। তার মানে চলে এসেছেন।
আব্বু এসে খাওয়ার জন্য ডেকে গেলেন। তারপর খাওয়ার টেবিলে গেলাম। আব্বু এসে বসতে থরথর করে কাঁপতে লাগলাম। কি রে, ভূমিকম্প এলো নাকি? কই না তো। তাহলেও এভাবে কাঁপছে কেন? এই সোজা হয়ে বস, কি হয়েছে বল। না কিছু না, শীত লাগছিল তো। তারপর ভয়ে ভয়ে খাওয়া শেষ করলাম। আব্বু তো আমাকে কিছু বলেনি, তার মানে আম্মু কিছু বলেনি। যাক বেঁচে গেলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে আসতে রাইসা আপুর কথা মনে পড়লো। উনি তো বললেন খাওয়া শেষ করে ছাদে আসতে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। যাওয়াটাই ভালো হবে, না গেলে আবার যদি কোনো মিথ্যা নালিশ করে। তারপর সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। রাইসা আপু দেখে দোলনার উপর বসে আছে, ওনার সামনে গেলাম। আমাকে দেখে উঠে দাঁড়ালেন। কি মেরেছি নাকি তোকে? কেন, মারলে খুশি হতেন নাকি? এখানে বস। তারপর দোলনায় ওনার পাশে বসলাম। হঠাৎ উনি আমাকে জড়িয়ে ধরলেন। এত জোরে জড়িয়ে ধরেছেন যে আমি নড়াচড়া করতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। বলে কি ক্ষমা করব মানে? পাগল টাগল হয়ে গেল নাকি? আপনার কথা আমি বুঝতে পারছি না। দেখ, আমার এইভাবে তোকে বিয়ে করা উচিত হয়নি। এটা আমি তোর সাথে অন্যায় করেছি, কিন্তু এছাড়া আর কোনো পথ ছিল না। এখন বল, আমাকে ক্ষমা করেছিস? ক্ষমা করলেই কি আর না করলেই কি, যা হবার তা তো হয়ে গেছে। তারপরেও আমাকে ক্ষমা করে দে। আচ্ছা যান, ক্ষমা করে দিলাম। সত্যি বলছিস? এই বলে আমার গালে একটা চুমু দিল। এটা কি ছিল? কেন চুমু দিলাম? এখন তো তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আছে তো। থাক, তুই একটু রোমান্টিক না। আর কিছু বলবেন? আমার ঘুম পাচ্ছে। তো ঘুমা। মানে আমি কি এখানে ঘুমাবো? আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়। সারা রাত কি বাহিরে কাটাবো? থাকুন আপনি। আমি কি একা এখানে বসে থাকবো? সেটা আপনি ভালো জানেন। আমি চললাম। তারপর যে উঠে দাঁড়াবো, উনি আমাকে একটান দিয়ে ওনার কাছে টেনে নিলেন। শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? কেন, বরকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? দেখুন আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন। তার আগে আমাকে দুটো ইয়ে দে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেন, দিচ্ছি। সাথে সাথে উনি চোখ বন্ধ করলেন। এটাই পালানোর সুযোগ। ওনাকে রেখে আমি চোরের মতো ছাদ থেকে নেমে পড়লাম। কি হলো, আর কতক্ষণ লাগবে? এই বলে উনি যেই চোখ মেললেন, শয়তানটা আমাকে ধোকা দিল। আমিও দেখবো তুই কতদিন ধোকা দিতে পারিস। তারপর রাইসা ওর বাসায় চলে গেল। সকালে ঘুম ভাঙলো। তারপর নাস্তা করে কলেজে যাওয়ার জন্য তৈরি হলাম। রুম থেকে বের হতেই দেখি আম্মু, আপু, আব্বু ওনারা সবাই কোথায় যেন যাচ্ছেন। কি ব্যাপার, আমাকে রেখে সবাই কোথায় যাচ্ছ? তোর নানুর বাড়িতে যাচ্ছি। তোর নানুর শরীরটা খারাপ। তো আমি কি এখানে থাকবো নাকি? তোর সামনে পরীক্ষা, নাহলে তোকেও নিয়ে যেতাম। কিন্তু আমি একা কিভাবে? রান্নাবান্না কে করবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি রাইসাকে বলে যাচ্ছি। কাকে? না থাক, আমি একাই সব করব। ওনাকে আসতে বারণ করে দিও। ও তো ঠিক মতো খেয়াল রাখবে। আমার খেয়াল আমি নিজে রাখতে পারবো। সাবধানে থাকবি, আর কোনো দুষ্টামি করবি না। মাত্র 2 দিনের জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। তারপর সবাইকে বিদায় দিলাম। ইরাও চলে গেল, ওনাকে আম্মুর সাথে আবার আসবে। ওদের বিদায় দিয়ে আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে ভাবতে লাগলাম এই 2 দিনে আমার অবস্থা নিশ্চয়ই খারাপ হবে। এসব ভাবতে হঠাৎই আমার পাশে একটা মেয়ে এসে বসলো। দেখতে তো পরীর মতো। আগে তো একে কখনো দেখিনি। মনে হয় নতুন অ্যাডমিশন নিয়েছে। হাই, কেমন আছেন? জি ভালো, আপনি? এই তো ভালো। আপনাকে তো আগে কখনো দেখিনি। আসলে আমি আজকেই অ্যাডমিশন নিয়েছি, কাউকে ঠিকভাবে চিনি না। ও আচ্ছা। আমরা কি বন্ধু হতে পারি? আসলে আমি নতুন তো। হ্যাঁ শিওর, কেন নয়। তোমার নাম কি জানতে পারি? আরিয়ান। আপনার নাম কি? আপনি করে বলছো কেন? আমরা তো এখন বন্ধু। আমার নাম হচ্ছে জেনি। বাহ, বেশ ভালো নাম তো। হঠাৎ কেউ একজন পিছন থেকে বলে উঠলো, আর আমার নাম হচ্ছে রাইসা। পেছনে তাকাতেই দেখি রাইসা আপু। আপনি? আমার নাম রাইসা। আপনার নামটা কি জানতে পারি? আজকে নিশ্চিত আমার কপালে শনি আছে। কেন যে মেয়েটার সাথে কথা বলতে গেলাম। কি হলো, আপনার নাম বলুন। আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কেন এমন করছেন? আমি ইচ্ছা করে ওর সাথে কথা বলি নাই। তুই চুপ কর। আজকে তোর এমন অবস্থা করব স্বপ্নেও ভাবতে পারবি না। সরি। রাখ তোর সরি। এই বলে উনি উঠে চলে গেলেন। এদিকে মেয়েটা এতক্ষণ হাঁ করে আমাদের কথাগুলো শুনছিল। ও তোমার কে হয়? আর বইল না, আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারে। মানে? তোমার না জানলেও চলবে। তারপর উঠে ক্লাসে চলে আসলাম। বিকালে কলেজ ছুটি হলো। রাস্তা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎই আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে মেয়েটা নামলো। কি এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা গাড়িতে ওঠো, তোমাকে ড্রপ করে দিচ্ছি। না থাক, তুমি চলে যাও। উনি যদি দেখেন তোমার সাথে কথা বলছি তাহলে। আরে কিচ্ছু হবে না, আসো তো। এই বলে জেনি আমার হাত ধরে গাড়িতে তুললো। কি করছো? কিছু না, চুপচাপ বসে থাকো।
তারপর আর কি, ও আমাকে বাড়ির সামনে নামিয়ে দিল। যাওয়ার সময় আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাসায় আসলাম। ভিতরে ঢুকেই ভিতর থেকে তালা লাগিয়ে দিলাম, যাতে রাইসা আপু কোনোভাবে ভিতরে আসতে না পারে। তালা লাগিয়ে যেই পিছনে ফিরলাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তুমি আবার কখন এলে? কি হলো, কথা বলছো না কেন? তোমাদের বাসায় না গিয়ে এখানে কি করছো? তোর ঘাড় মটকাবো সেই জন্য। এইসব আলতো আলতো কথা শোনার টাইম নেই। একথা বলতে উনি আমার শার্টের কলার ধরলেন, তারপর এক ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিলেন। এক লাফে আমার বুকের উপরে উঠে বসলেন। কি বললি? আমি ফালতু কথা বলি? আমার কথা তোর ফালতু মনে হয়? না না, ভুল করে বলে ফেলেছি। ওই মেয়েটার সাথে তোর এত কিসের কথা? বাহ, কি ভালোবাসা! আসার সময় তোকে ড্রপ করে গেল। আমি আসতে চাইনি, ও জোর করে। তুই তো ছোট বাচ্চা, তোকে কোলে করে ও গাড়িতে তুললো। সি সি সি, কি বলেন এসব? আমাকে কোলে নিবে কেন? এখন তোর সাথে কি করব বল? ছেড়ে দিন আপু, আর কখনো হবে না। নিজের বউকে কেউ আপু বলে? 100 বার কানে ধরে উদ্বস করবি। এছাড়া আর কোনো অপশন নেই? আছে তো। কি বলেন? আমাকে জড়িয়ে ধরে কিস করতে হবে। 100 বার কান ধরতে আমি রাজি। ওকে, তাহলে শুরু কর। বলছিলাম কি পরে করলে হয় না? না, তুই এখন করবি। আমার মতোই বাচ্চার উপর এই নির্যাতন। তারপর কান ধরে উঠবস শুরু করলাম। 10 বার করার পরই হাত পা ব্যথা করতে লাগলো। আর পারবো না। তোকে পারতেই হবে। এদিকে আসুন। ও আমার কাছে আসতেই ওকে এক টান মেরে আমার কাছে নিয়ে আসলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। আমার সারা শরীর যেন কারেন্টের শক খেলো। একটু পরে ছেড়ে দিলাম, তারপর এক দৌড়ে রুমে চলে আসলাম। এখন কিস করলাম এই জন্যই, যদি কিস না করতাম তাহলে উনি আমাকে 100 বার কান ধরে উঠবস করাতেন। এইদিকে রাইসা ওখানে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ইস, শয়তানটা করলো কি? এটা কি করলাম? ওনাকে কিভাবে কিস করলাম? এখন ওনার সামনে দাঁড়াবো কিভাবে? রাইসা আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। এই শয়তান, দরজা খোল। আপনি এখন চলে যান। তোর জন্য খাবার নিয়ে আসলাম। আমার এখন খিদে নেই, টেবিলের উপর রেখে যান, পরে খাবো। তোকে দরজা খুলতে বলছি। খুলবো না, আপনার যা করার করে নিন। ওকে, তাহলে আমি ভিডিওটা শ্বশুর মশাইয়ের কাছে এখনই পাঠাচ্ছি। এই কথা শোনার সাথে সাথে দরজা খুলে দিলাম। ব্ল্যাকমেইল না করলে হয় না? তোকে সব সময় এই ওষুধটাই দিতে হবে। সমস্যা নেই, দিন আমারও আসবে। আসলে কি করবি তুই? আপনি ছেলে না মেয়ে বলেন তো? সব সময় ছেলেদের মতো ব্যবহার করেন কেন? চুপচাপ খাবারগুলো খেয়ে নে, আর তোর মোবাইলটা আমাকে দে। কেন, মোবাইল দিয়ে কি করবেন? ড্যান্স করবো, তাড়াতাড়ি দে। আচ্ছা এই নেন। আমার গাল টেনে বললেন। এই না হলে আমার বর। তারপর উনি মোবাইলটা নিয়ে বাসায় চলে গেলেন, আর আমি খেতে লাগলাম। বাহ, বেশ ভালোই হয়েছে। প্রথম নিজের বউয়ের হাতে রান্না করা খাবার খাচ্ছি। তারপর খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। আজকে পুরো বাসা খালি থাকবে, ভাবতেই কেমন ভালো লাগছে। দোকান থেকে সিগারেট কিনলাম, সারা রাত পার্টি করব। সন্ধ্যার পরে বাসায় ফিরে আসলাম, তালা খুলে ভিতরে ঢুকলাম। সিগারেটের প্যাকেটটা লুকিয়ে রাখলাম যাতে রাইসার নজরে না পড়ে। এদিকে রাইসা আমার মোবাইলটার 12টা বাজাচ্ছে। যতগুলো মেয়ের সাথে টাঙ্কি মারতাম সবগুলোরে ব্লক লিস্টে ফেললো। হঠাৎ মোবাইলে অচেনা নাম্বার একটা কল আসলো। রাইসা সাথে সাথে রিসিভ করলো। কলটা দিয়েছে ওই মেয়েটা। কল রিসিভ করতে তোমার এতক্ষণ লাগলো? বাহ, তুমি করে বলছে। কি হলো, চুপ করে আছো কেন? আমাকে চিনতে পারছো না? রাইসা সাথে সাথে ফোনটা কেটে দিয়ে হন হন করে আমাদের বাসায় আসলেন। কি ব্যাপার, আবার এসেছেন? দেখতে এসেছি আমার পিচ্চি বড়টা কি করছে। আপনার কথাগুলো আমার ঠিক হজম হচ্ছে না। হজম হচ্ছে না তাই না? এই যে মারগুলো দিব, ওগুলো হজম হবে তো? এই বলে উনি আমার শার্টের কলার ধরে কিল ঘুষি মারতে লাগলেন। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। মেরে ফেলবেন নাকি? ছাড়ুন বলছি। আগে পানিটা খেয়ে নিজের মাথা ঠান্ডা করেন। উনি আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলেন। তোর মোবাইলে মেয়ে কল দিয়েছে কেন? তো কি হয়েছে, রং নাম্বারও তো হতে পারে। কলেজের ওই মেয়েটা আজকে যে তোকে ড্রপ করে দিয়ে গেছে। তো কি হয়েছে, তার জন্য আপনি আমাকে এভাবে মারবেন নাকি? আমি তো আপনার জামাই লাগি। তোকে জামাই বলে কে মানে? যে নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে চায়? না মানলে বিয়ে করেছেন কেন? আমি কি বলছি আমাকে বিয়ে করে উদ্ধার করেন? চুপ কুত্তা একটা। দেখেন এবার আমি কি করি। আমাকে স্বামী হিসেবে মানেন না তাই না? না, মানি না। একথা বলতে ওনাকে কোলে তুলে নিলাম, তারপর রুমের দিকে নিয়ে যেতে লাগলাম। এবার দেখেন আপনার সাথে কি করি। ওই নামা বলছি আমাকে। ওনাকে বিছানায় ফেলে দিলাম, তারপর ওনার গায়ের উপর উঠে শক্ত করে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনে ভালোবাসার সমুদ্রে হারিয়ে গেলাম। একটু পরে আমার ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে। পাশে তাকিয়ে দেখি রাইসাপু শুয়ে শুয়ে কান্না করছে। কি হলো, আপনার কান্না করছেন?
একথা বলার সাথে সাথে উনি উঠে ঠাস করে আমার গালে দুটো চড় দিলেন। গালে হাত দিয়ে বললাম, কি করেছি, মারলেন কেন? তুই কেন আমার এত বড় সর্বনাশ করলি বল? কি করেছি আমি ওইটা তো বলেন। তোর সাথে আমার বিয়ে হয়েছে এটা ঠিক, কিন্তু আমি এসবের জন্য এখন প্রস্তুত ছিলাম না, আর তুই কিনা জোর করে আমার সাথে এমন করলি। দেখুন যা হয়েছে, আপনার আর আমার ইচ্ছাতেই হয়েছে, তাহলে এখানে আমার দোষ দিচ্ছেন কেন? আপনি তো চাইলে আমাকে বাধা দিতে পারতেন। তোকে ভালোবাসাটাই আমার ভুল ছিল, আর দ্বিতীয় ভুল ছিল তোকে বিয়ে করাটাই। তাহলে এতদিন পরে বুঝতে পারলেন আপনার ভুল ছিল? এখন নিজেই নিজের ভুল শুধরে নিব। আমার মনে হয় আপনি আমাকে কখনো ভালোবাসেননি। এতদিন যা ছিল সব আপনার আবেগ। আপনার কি মনে হয় আমি আপনার সাথে কিছু করেছি? কিছুই করিনি। তখন যে পানিটা খাওয়ালাম আপনাকে, ওটাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। মানে কি বলছিস তুই? মানে আমি আপনার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চাচ্ছিলাম আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন। যেটা সন্দেহ করলাম সেটাই হলো, আপনি আমাকে কখনো ভালোবাসেননি। যদি ভালোবাসতেন তাহলে কখনোই আমার সাথে এই ব্যবহারটা করতে পারতেন না। আমরা দুজন তো এখন স্বামী স্ত্রী, আমাদের মাঝে তো এখন আর অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে না, তাই না? রাইসা আমার কথাগুলো মাথা নিচু করে শুনছে। আর কি বললেন আপনি? আমাদের বিয়ে করাটাই আপনার ভুল ছিল, তাই না? ওকে, আপনাকে আর ভুল করতে হবে না। আমি কালকেই উকিলের সাথে কথা বলবো। কিছু বলছে না, মাথা নিচু করে কান্না করছে। দয়া করে আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনাদের মতো মেয়েদের আমি শুধু ঘৃণা করি। এই বলে আমি ওনার হাত ধরে বাসার বাইরে নিয়ে গেলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম। রাইসা কান্না করতে করতে ওর বাসায় চলে গেল। ওর রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে কান্না করতে লাগলো। এদিকে আমি সিগারেটের ধোঁয়ায় নিজেকে উড়াতে লাগলাম। কিছুদিনের মধ্যে রাইসাকে ভালোবেসে ফেলেছিলাম। ও যে আমার সাথে এমন করবে সেটা স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে আম্মুর ফোন। হ্যালো আম্মু, কেমন আছো? কিছুটা গম্ভীর স্বরে বললাম, এতক্ষণ কান্না করছিলাম তো তাই। আমরা ভালো আছি, তুই কেমন আছিস? জি ভালো আছি। এইভাবে কথা বলছিস কেন, যেন তুই কান্না করছিস? দূর, আমি কান্না করব কোন দুঃখে? আমার কিন্তু কিছু গন্ডগোল মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বল। কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তোমরা কবে আসবে বলো? পরশু চলে আসবো। ও, এইভাবে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। রাইসা ভাবছে ওর সাথে এই ব্যবহারটা করা মোটেও উচিত হয়নি। ও তো এখন আমাকে ভুল বুঝে আছে। না, যে করেই হোক ওর ভুল ভাঙাতে হবে। ওকে যে আমি সত্যি খুব ভালোবাসি। অনেক রাত হয়ে গেল, খুব খিদে পেয়েছে। কিচেনে গিয়ে দেখি খাবার রাখা আছে। এইসব রাইসা রান্না করেছে। দেরি না করে খাবারগুলোকে বাইরে এসে ডাস্টবিনে ফেলে দিলাম। তারপর দোকানে গিয়ে কিছু খেয়ে বাসায় চলে আসলাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে রাইসাকে সব কিছু থেকে ব্লক করে দিলাম। ব্যাস, এইভাবে সারা রাত কেটে গেল। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। তাকিয়ে দেখি ছোট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, টিফিন বাটি হাতে। কি চাই আপনার? এই নাও, ধরো, এটা তোমার জন্য। কে দিয়েছে এটা? সেটা বলা যাবে না। আমি বুঝতে পারছি এটা কে দিয়েছে। এই নাও, এটা তোমাকে যে দিয়েছে তাকে আবার ফেরত দিয়ে দিও। এটা তো আপনাকে দিতে বলেছে। আমার লাগবে না, তোমার আপুকে গিয়ে বলবে এইসব আদিক্ষেতা যেন না দেখায়। তারপর মেয়েটি চলে গেল। রাইসা কাছে গেল। এই নাও, ধরো। তোকে বললাম না এটা ওকে দিয়ে আসতে, ফেরত আনলি কেন? ওনার লাগবে না বলছে, আর বলছে কি? আর বলছে আতিথ্যতা না দেখাতে। কি এসব কি বলছে? এবার রাইসা নিজে আসলো। কলিং বেলটা আবার বেজে উঠলো। বিরক্ত হয়ে বললাম, ধুর বাবা, আবার কে এসেছে? বিরক্ত হয়ে দরজা খুললাম। রাইসাকে দেখার সাথে সাথে আবার যে দরজা লাগাতে যাব তার আগেই ও ভিতরে ঢুকে পড়লো। নাস্তা করেছিস? আপনি এখান থেকে চলে গেলে খুশি হব। যাব না, আমি দেখি কি করতে পারিস। দেখুন, নতুন করে আর কি নাটক করবেন বলেন তো? আমার জানা মতে আর তো কিছু করার বাকি নেই। কালকে যা বলেছি একটাও আমি মন থেকে বলি নাই, সব রাগের মাথায় বলেছি। সত্যিটা কি সেটা আমি বুঝে গেছি। প্লিজ আপনি এখান থেকে চলে যান। বিশ্বাস কর, আমি সত্যিই তোকে ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরলো। সাথে সাথে আমি এক ধাক্কা দিয়ে ওনাকে দূরে সরিয়ে দিলাম। বুঝতে পারছি আপনি নাটক কেন করছেন। আমার ভালোবাসা তোর কাছে নাটক মনে হচ্ছে? দয়া করে এখান থেকে চলে যান, আর কোনো দিন আমার সামনে আসবেন না। আমিও দেখব তুই কতদিন আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারিস। যান এখান থেকে। তারপরও বেরিয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা মনে হয় জেনির। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি জন্য ফোন দিয়েছো? তুমি এখন কোথায় আছো? কলেজে যাওয়ার জন্য বেরিয়েছি। ওকে, তাহলে তুমি তোমার বাসার সামনে দাঁড়াও, আমি আসছি। না না, তোমাকে কষ্ট করে আসতে হবে না। চুপ, যেটা বললাম ওটাই, আমি আসছি।
এই বলেও ফোনটা কেটে দিল। এই মেয়েটা চাইছেটা কি? অপেক্ষা করব নাকি চলে যাব? কোথা থেকে আমার সামনে একটা রিক্সা এসে দাঁড়ালো, আর কেউ নয়, রাইসা। উঠে পড়। আমি কিছু না বলে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইলাম। এখন আর রিক্সা পাবি না, দাঁড়িয়ে থেকে লাভ নেই। চুপচাপ দাঁড়িয়ে আছি। এবার রাইসা বিরক্ত হয়ে রিক্সা থেকে নামলো, আমার হাত ধরলো। আমি এক ঝাটকায় ওর থেকে ছাড়িয়ে নিলাম। ঠিক ওই সময় জেনি আসলো, একেবারে আমাদের সামনে এসে গাড়ি দাঁড় করালো। আমি দেরি না করে গাড়ির ভিতরে বসলাম। তারপর গাড়ি স্টার্ট দিল। রাইসা আপুর সামনে দিয়ে চলে গেলাম। যাওয়ার সময় ওনার দিকে একবার তাকালাম। ওনার চোখে পানি টলমল করছে, হাত দিয়ে চোখের পানি মুছছে। তা মিস্টার, কি খবর আপনার? ভালো। আচ্ছা, কালকে রাতে তোমাকে কল দিয়েছিলাম, কলটা রিসিভ করেছে কে? জানি না, তখন ফোন আমার কাছে ছিল না। ও, তা বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। ও, বাসায় তোমার কে কে আছে? উফ, এইটাকে মেয়ে নাকি অন্য কিছু? আচ্ছা, তুমি কি আমাকে অন্য কিছু ভাবছো? জানি না, তবে কি বলো? কিছু না, নামো। কেন নামবো? আরে কলেজে চলে এসেছি। ও, তারপর গাড়ি থেকে বেরিয়ে আসলাম। চলো ক্লাসে যাই। না, তুমি যাও, আমাকে কিছু খেতে হবে। সকালে কিছু খেয়ে আসো নাই? আসলে বাড়িতে কেউ নাই তো। কি বলো, তুমি আমাকে আগে বলবে না? আসো, এখানে বসো। তারপর ওর ব্যাগ থেকে ও টিফিন বের করে আমাকে দিল। নাও, খাওয়া শুরু করো। তোমার খাবার আমি কেন খাবো? আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব। এদিকে এতক্ষণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইসা আমাদের এসব দেখছিল। তোমাকে খেতে বলছি, খাও। তোমরা সব মেয়েরা এমন কেন? আমরা এমনই। তারপর জোর করে খাওয়ালো। এদিকে রাইসা তো রাগে ফুসছে, মেয়েটার এত বড় সাহস আমার জিনিসের দিকে নজর দিয়েছে। রাইসা উঠে আমাদের কাছে আসলো। এখানে এসব কি হচ্ছে? ওই এখান থেকে চলো তো। তোর কানে কথা ঢুকছে না? ওর সাথে এত কিসের কথা? জেনির দিকে তাকিয়ে বললাম, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি। হ্যাঁ চলো। ওই মেয়ে, তোমাকে যেন ওর সাথে আর না দেখি। 100 বার দেখবেন। আপনার সমস্যা হলে চোখ বন্ধ রাখবেন, তাহলে আর ওকে আমার সাথে দেখবেন না। তুই চুপ কর। ওই মেয়ে, কি বললাম শুনতে পাওনি? ওর থেকে দূরে যাও। যেভাবে বলছেন যেন ও আপনার বর হয়। হয়তো তার প্রমাণ লাগবে। এই দেখ। এই বলে উনি আমার মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। ঠোঁটে কামড় দিচ্ছে, ছাড়াতেও পারছি না। খুব জোরে জোরে কামড় দিচ্ছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবেন। কিছুক্ষণ পরে ছেড়ে দিলেন। জেনি সহ ক্যাম্পাসের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি তো জানতাম আপনি স্বার্থপর, কিন্তু এখন দেখছি আপনার মাঝে লজ্জা শরম বলতেও কিছু নেই। ছি ছি। একথা বলতে ওনার চোখে পানি টলমল করতে লাগলো। তুই এভাবে বলতে পারলি আমাকে? তো কিভাবে বলবো? দেখুন, আমাকে একদম রাগাবেন না। ওকে, যত খুশি বল, আমি কিচ্ছু বলবো না। মানছি আমি একটা ভুল করেছি, তার জন্য তুই আমার সাথে এমন করবি? আমাকে রেখে অন্য মেয়ের পেছনে হাঁটবি? হাঁটলে আপনার সমস্যা কোথায়? আর এসব করলে কি ভাবছেন আমি আমার আগের মতো হয়ে যাব? না, সেটা সম্ভব নয়। একবার যখন এই মন ভেঙেছেন, সেটা আর জোড়া লাগবে না। আমি আজকেই উকিলের কাছে যাব। এই বলে জেনির হাত ধরে ওখান থেকে চলে আসলাম। রাইসা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আচ্ছা, তোমাদের দুজনের মাঝের সম্পর্কটা কি আমাকে বলবে? সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে শুনো। তারপর ওকে সব কিছু খুলে বললাম। কি, তোমরা দুজন স্বামী স্ত্রী? আমাকে আগে বলনি কেন? বলার প্রয়োজন মনে করিনি। হঠাৎই জেনির চোখে পানি দেখতে পেলাম। এ কি, তুমি কান্না করছো কেন? কিছু না, আমার শরীর ভালো লাগছে না, আসি। এই বলে ও ক্লাস না করে চলে গেল। এর আবার কি হলো? তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার দরজা খোলা। ভিতরে যেতেই তো অবাক হলাম, কারণ রাইসা ওর আব্বু সহ বসে আছে, সাথে আমার আব্বু আম্মুও আছে। আমাকে দেখে আব্বু উঠে দাঁড়ালো, তারপর রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। কোনো কথা না বলেই আমার কাছে ঠাস করে আমার গালে একটা চড় দিল। মারলে কেন? কি করেছি আমি? তুই এত বড় একটা কাণ্ড করলি, আমাদের কিছু বলিসনি কেন? এতে আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। উনি আমাকে জোর করে। আঙ্কেল, ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। ওকে আমি বাধ্য করেছি। তোমার থেকে এটা আশা করিনি। এ কথা বলতেই সবাই ঘাবড়ে গেল, কিন্তু আমার খুশি লাগছে, কারণ আব্বু বিয়েটা ভেঙে দিবে। কি আশা করেননি? আঙ্কেল ডাকাটা আশা করিনি। এবার থেকে আমাকে বাবা ডাকবে। কি? ওকে আমরা মেনে নিয়েছি। না আব্বু, এটা হতে পারে না। তুমি এত সহজে সব মানতে পারো না। তুই চুপ কর। এত সুন্দর একটা বৌমা পাবো আমি তো ভাবতেই পারিনি। তুমিও? মনে মনে ভাবতে লাগলাম, ভেবেছিলাম ডিভোর্স দিয়ে দিব।
এখন দেখছি সেটা আর হবে না। রাইসা আমার কাছে এসে বলল, এবার দেখবো তুই কিভাবে আমাকে দূরে যাস। ওনার কথা শুনে রেগে নিজের রুমে চলে আসলাম। বিছানার উপর বসে রাগে ফুঁসতে লাগলাম। একটু পরে বোন আসলো আমার ঘরে। তোরা আর কিছুদিন পরে আসলে হতো না? না আসলে তো এত বড় ধামাকা দেখতেই পারতাম না। ধামাকা মানে? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, রাইসার মতো একটা মেয়ে কিনা তোর মতো বাদরকে ভালোবাসে, আবার বিয়েও করছে। সব তোর শয়তান বান্ধবীটা করেছে, এতে আমার কোনো দোষ নেই। আমাকে ব্ল্যাকমেল করে এসব করেছে। আহারে, খুব কষ্ট হচ্ছে তাই না? যেখানে আব্বু আম্মু আমার কষ্ট বুঝলো না, সেখানে তুই কিভাবে বুঝবি? দাঁড়া, ভাবিকে পাঠাচ্ছি, এত কষ্ট পেতে হবে না। তুই যাবি এখান থেকে? ওলি বাবা, কত রাগ! যাচ্ছি যাচ্ছি। তারপরও চলে গেল। ভালো লাগছে না, মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। সাথে সাথে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। রাইসা আসলো আমার ঘরে। আমাকে ডাকতে এবার থেকে তো এটাও তো রাইসার ঘর। এসে দেখলো যে আমি ঘুমাচ্ছি। ও শয়তানটা তাহলে ঘুমাচ্ছে? তারপরও আমার পাশে বসলো, আমার মাথায় হাত বুলাতে লাগলো, আমার কপালে একটা চুমু দিল। হঠাৎই ঘুমের ঘোরে রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই ছাড় বলছি। এখনো ঘুমের মধ্যে আছি। ওই ছাড়তে বসি না তোকে, এখানে আমি তোর ঘুম ভাঙাতে এসেছি, ঘুম পাড়াতে নয়। এরপরেও আমি উঠছি না। তারপর রাইসা যা করলো, আমার গালে একটা কামড় দিল। সাথে সাথে ঘুম ভেঙে গেল। দেখলাম রাইসা হাসছে আর আমি ওকে জড়িয়ে ধরে আছি। কি হচ্ছে এসব? আপনি আমার রুমে কি করছেন? আজ থেকে এটা আমারও ঘর। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর কখনো মানবো না। ঘরটা আপনার যান, কিন্তু কখনো আমার কাছে স্ত্রীর অধিকার পাবেন না। জোর করে সব আদায় করে নিব। ভালোবাসা তো আর আদায় করতে পারবেন না। সেটা তো পারবো, তুই শুধু দেখতে থাক। কিভাবে? এইভাবে। এই বলে উনি আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট লাগিয়ে দিলেন। তারপর পাগলের মতো কিস করতে লাগলেন। একটু পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলেন। দেখলি তো, এইভাবে। এখন আপাতত এতটুকু থাক, বাকি কাজ পরে করব। আপনি যদি আমার বড় না হতেন তাহলে এখনই 2-4টা লাগিয়ে দিতাম। কি, তোর এত বড় সাহস আমাকে মারবি? আমি কি সেটা বলেছি নাকি? চুপচাপ নিচে আয়, মার ডাকছে তোকে। যাচ্ছি। তারপর আমি নিচে গেলাম। এদিকে রাইসা রুমটা গোছাচ্ছে। নিচে গিয়ে আম্মুর কাছে গেলাম। ডাকছিলে কেন? এই নে বাজারের লিস্ট, বাজার করে আন। এখন না গেলে হয় না, আমার প্রচুর ঘুম পাচ্ছে। এই অবেলায় ঘুমাতে হবে না, যেটা বললাম ওইটা কর। তারপর আর কি, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাজারে গেলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আপু কল দিছে। হ্যাঁ আপু বলো। আমি আপু না, রাইসা বলছি। বলেন কি জন্য কল দিয়েছেন? বাসায় আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। ফোনটা কেটে দিলাম। ভাবতে লাগলাম রাইসা আপুর ফোন থেকে কেন কল দিয়েছে। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তোকে সব কিছু থেকেই ব্লক দিয়েছি। এমন ফুচকা খাওয়াবো সারা জীবন আর ফুচকার নাম মুখে আনবে না। তারপর ফুচকার দোকানে গেলাম। 2 প্লেট ফুচকা দিয়েন তো পার্সেল। দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মামা, সবগুলোর মধ্যে ঝাল বেশি দিবেন। তারপর ফুচকা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাজার ব্যাগগুলো রেখে ফুচকা নিয়ে আমার রুমে আসলাম। এসে দেখি মহারানী বসে আছে, সাথে আপু আছে। এই নেন আপনার ফুচকা। বাহ, এই না হলে আমার বর, দে তাড়াতাড়ি। আমার জন্য আনিসনি? আয় দুজনে মিলে খাই। মনে মনে বললাম, খাও, বেশি করে খাও, দুইজনের থেকেই প্রতিশোধ নিব। আমি ওদের থেকে একটু দূরে বসে বসে মোবাইল টিপছি। ওরা ফুচকা মুখে দেওয়ার সাথে সাথে চিৎকার দিল। আপু তো পানি পানি করে রুমের বাইরে চলে গেল। রাইসার দিকে তাকিয়ে দেখি ঝালে ওর চোখ মুখ লাল হয়ে আছে। তখন ওনাকে দেখতে যা লাগছিল, ক্রাশ খেলাম। কি হলো, ঠিক আছেন তো আপনি? তাড়াতাড়ি পানি দে আমায়, উফ ঝালে মুখটা পুড়ে যাচ্ছে তো। দিচ্ছি। তারপর পানির জগটা হাতে নিয়ে ইচ্ছে করে সব পানি নিচে ফেলে দিলাম। এই রে, পানি তো নিচে পড়ে গেল। তুই এইদিকে আয়। ওনার কাছে যেতেই যা করলেন ভাবতেও পারিনি উনি এমন করবেন। আমার শার্টের কলার ধরে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। পুরো 5 মিনিট আমার ঠোঁটের উপর অত্যাচার করলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, উফ, এবার ভালো লাগছে। রাইসা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি আবার কি করেছি, এভাবে তাকাচ্ছেন কেন? তুই কিছু করিসনি তাই না? ফুচকাতে এত ঝাল দিলি কেন? এতে আমার কি দোষ? আমি তো আর ফুচকা বানাই না। এখন এই সবগুলো তোকে খেতে হবে। এত সোজা? আপনি বললেই আমি খেয়ে ফেলবো নাকি? খেতে তো তোকে হবেই। এই বলে ফুচকাগুলো হাতে নিয়ে আমার দিকে এগোতে লাগলেন। আমাকে আর পাইকে
এক দৌড়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে থেকে বলতে লাগলাম, বলেছিলাম না পারবেন না। এই কথা বলে যেই পিছনে ফিরলাম, দেখলাম আপু ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাপের মতো রাগে ফুঁসতে লাগলো। এইনার আবার কি হলো? কোনো কথা না বলে ঝাঁটা পেটা করতে লাগলো। আপু আর মারিস না, ছেড়ে দে। আজকে তোকে মেরেই ফেলবো। দেখ আমার পাঠক পাঠিকারা সব দেখছে, তুই আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছিস। তোর আবার মান সম্মানও আছে? দাঁড়া, তোর মান সম্মান বের করছি। এই বলে আবার মাইর শুরু। কোনো উপায় না পেয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলাম। শালার আজকের দিনটাই খারাপ। একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। বসে বসে সিগারেট খেতে লাগলাম। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। ভাবছি বাড়িতে যাব না। যেখানে আমার মান সম্মান নেই সেখানে আমি কেন যাব? হঠাৎই ইরার নাম্বার থেকে একটা কল আসলো। কিরে, কেমন আছিস? কি হলো, কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস তো? তুই প্লিজ এখনই আমাদের বাসায় চলে আয়। কি হয়েছে আমাকে বল। তোকে আসতে বললাম, আয় না। আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল। মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে, তাই কোনো কিছু না ভেবেই ওর বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে আসতেই দেখি দরজাটা খোলা। তখন রাত ঠিক 10টা বাজে। দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে ইরাকে ডাকতে লাগলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎই কেউ একজন ভারী কিছু দিয়ে আমার মাথার পিছনে আঘাত করলো। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙলো, দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। কি ব্যাপার, আমি এখানে কিভাবে এলাম? একটু পরেই ইরা আসলো, হাতে একটা কফির মগ নিয়ে। আমার দিকে কফিটা বাড়িয়ে বলল, গুড মর্নিং। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হলে সব বুঝবে। মানে তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে গেলে সব বুঝতে পারবি। আগে বল, কালকে রাতে কি হয়েছে? বললাম তো, আগে বাসায় যা, সব বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, রাতে তোর কি হয়েছিল? কি হবে, আমি তো একদম ঠিক আছি। তুই কি আমার সাথে কিছু করেছিস? তোকে আমি এত কিছু কৈফিয়ত দিতে পারবো না। তুই কি করে ভাবলি তোকে এত সহজে আমি ছেড়ে দেব? তুই আমার জীবনের প্রথম ভালোবাসা। এই বলেও চলে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি মোবাইলটা বন্ধ হয়ে আছে। অন করতে দেখি 36টা মিসড কল। সবগুলো আপু আর আব্বুর নাম্বার থেকে এসেছে। তারপর ওদের বাসায় না থেকে বাড়িতে চলে আসলাম। বাসায় আসতেই দেখি সবাই বসে আছে। আব্বু তো রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, সবাই এভাবে কি দেখছো? কোনো কথা না বলেই আব্বু আমাকে একটা চড় দিল। সি 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 সি, আমি তো ভাবতেও পারছি না তোর মতো একটা কুলাঙ্গার কিনা আমার সন্তান। আমি করেছি কি, ওইটা তো বলো। রাইসা দেখি দূরে দাঁড়িয়ে কান্না করছে। তুই এত রাতে ইরার বাসায় গিয়েছিলি কেন? ও আমাকে কল দিয়ে যেতে বলেছে, তাই গিয়েছি। মিথ্যা বলার জায়গা পাস না, বল তুই ইরার সাথে এমন কেন করলি? আরে আমি কি করেছি ওইটা তো বলো। এই কথা বলতেই আব্বু আমার দিকে কতগুলো ছবি ছুঁড়ে মারলো। ছবিগুলো হাতে নিয়ে তো আমি অবাক। দেখতে পেলাম ইরা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। বিশ্বাস করো, এগুলো আমি করিনি। আম্মু, তুমি তো আমাকে বিশ্বাস করো। খবরদার, তুই আমাকে আম্মু বলবি না। তুমিও বিশ্বাস করছো না? তুই এখনই ঘর থেকে বেরিয়ে যা। তোর মতো ছেলে আমার দরকার নেই, যে কিনা নিজের ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে গিয়ে। সি 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 সি। রাইসার কাছে গেলাম। আপনার কি মনে হয় আমি এসব করেছি? ও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। কোনো কথা না বলে কান্না করতে করতে রুমে চলে গেল। বুঝতে পারছি কেউ আমাকে বিশ্বাস করছে না। এখন হাজারবার বললেও ওরা আমার বিশ্বাস করবে না। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে একদিন না একদিন সত্যিটা ঠিকই জানতে পারবে। তারপর নিজের রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। সোজা ইরার বাসায় গেলাম। ওকে আমায় বলতেই হবে ও কেন এমন করলো। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল। তুই আমার সাথে এমন কেন করলি? আগে ভেতরে আয়, সব বলছি। ঠাস করে ওর গালে একটা চড় দিলাম। বল, তুই কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? কারণ তোকে আমি ভালোবাসি। কই, আমাকে তো কখনো বলিসনি। বলার মতো সুযোগ হয়নি, তাই বলিনি। তাই বলে তুই এমন করবি? তোকে পাওয়ার জন্য সব করতে রাজি। তুই তো জানিস আমার বিয়ে হয়ে গেছে, এরপরে তুই এমন কেন করলি? কি, তোর বিয়ে হয়েছে? কার সাথে? কখন হলো? তারপর ওকে সবকিছু খুলে বললাম। বিশ্বাস কর, আমি জানতাম না যে তোর বিয়ে হয়েছে। আমি তো জানতাম শুধু রাইসার সাথে তোর প্রেম চলছে। এখন আর এইসব বলে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তুই এখনই আমার সাথে বাড়িতে চল, সবাইকে সত্যিটা বলবো। না থাক, আর বলতে হবে না। সবাইকে আমি চিনে ফেলেছি, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। বিশ্বাস কর, তোর বিয়ে হয়েছে এটা জানলে আমি এত কিছু করতাম না। আমি মনে করেছিলাম এসব করলে তোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। ভালো থাকিস, চলি। এই বলে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। সবাইকে চিনে ফেলেছি, বিশেষ করে রাইসাকে।
ও তো অন্তত আমাকে বিশ্বাস করতে পারতো। এদিকে ইরা ভাবছে, কি করলাম আমি? না, সবাইকে সত্যিটা জানাতে হবে, না হলে যে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর ভাবছি কোথায় যাব, কোথায় থাকবো। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাবলাম এখানে আর থাকবো না, ঢাকায় চলে যাব। যেই ভাবা সেই কাজ, টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এদিকে ইরা ভাবছে, না এখনই আমাকে সব জানাতে হবে। ও আমাদের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সোজা আব্বু আম্মুর রুমে গেল। মামি, আমি বিরাট একটা ভুল করে ফেলেছি। তুই আর কি করলি? এইরকম একটা অপদার্থ ছেলে জন্ম দিয়ে ভুল তো করেছি আমি। না মামি, এভাবে বলবেন না, এতে ওর কোনো দোষ নেই। এত বড় কাণ্ড ঘটানোর পরেও বলছিস ওর কোনো দোষ নেই? আন্টি, সব আমিই করেছি। তারপর ইরা সবাইকে সবটা খুলে বলল। সব শোনার পর সবাই তো হা হয়ে গেল। হঠাৎই কেউ একজন ইরার গালে ঠাস করে একটা চড় দিল। সে আর কেউ নয়, রাইসা। চড় খেয়ে ইরা হতভম্ব হয়ে রাইসার দিকে তাকিয়ে আছে। ছি, তোমার লজ্জা করলো না একটা বিবাহিত ছেলের সাথে এমন করতে? বিশ্বাস করো, আমি জানতাম না যে তোমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। চুপ করো, শুধুমাত্র তোমার জন্য ও আজ এত দূরে চলে গেল। প্লিজ বোন মনে করে আমাকে ক্ষমা করে দাও। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার কথাটা তো শোনো। যেতে বললাম যাও, তোমার চেহারাও দেখতে চাই না। এই বলে রাইসা ইরাকে বের করে দিল। তারপর কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। এদিকে আব্বু আম্মু তো আমার জন্য পাগল হয়ে গেল। আমার নাম্বারে একের পর এক কল দিতে লাগলো, কিন্তু মোবাইল বন্ধ বলছে। হ্যাঁ গো, ছেলেটার কোনো খোঁজ পেলে? না, পাইনি, মোবাইলটা বন্ধ করে রেখেছে। তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে নিয়ে আসো। তুমি চিন্তা করো না, আমি দেখছি। আর ছেলেটা তো কম কষ্ট পায়নি, না জানি এখন কোথায় আছে। এই বলে আব্বু বেরিয়ে পড়ল আমাকে খোঁজার জন্য। রাইসা তো দরজা আটকিয়ে কান্না করে যেতে লাগলো। আপু আসলো রাইসার কাছে। কি রে, এখন কেন কান্না করছিস? বিশ্বাস করো, আমি জানতাম না যে ইরা এমন একটা কাজ করবে। আচ্ছা, ইভার কথা বাদ দে, আমাকে একটা কথা বলতো। ও তো তোর স্বামী ছিল, তাই না? এখন এইসব কেন বলছিস? বলছি তার কারণ আছে। তোর তো ওকে বিশ্বাস করাটা জরুরি ছিল। প্লিজ এইসব বলে আমাকে আর কষ্ট দিস না। বাবা গেছে ওকে খুঁজতে। ও ফিরে আসবে তো? আমার মন বলছে ভাই ঠিকই ফিরে আসবে। এদিকে আমি বাসের মধ্যে বসে আছি, গন্তব্য ঢাকায়। তবে জানি না ওখানে গিয়ে কি করব। এদিকে বাস চলতে লাগলো, জানালার পাশে বসে আছি, মোবাইলটা অন করলো। অনেকগুলো মিস কল দেখতে পেলাম। হয়তো ইরা এতক্ষণে সত্যিটা সবাইকে বলে দিয়েছে, কিন্তু আমি তো আর ফিরে যাব না। এই বলে মোবাইলটা সাইলেন্ট করে ব্যাগের ভিতর রেখে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। ঢাকায় এসে পৌঁছাতে দুপুর হয়ে গেল। অনেক খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি। হোটেলে গিয়ে পেট ভরে ভাত খেলাম। হাতে কিছু টাকা আছে, এটা দিয়ে আজকের দিনটা চলে যাব। না যে করেই হোক একটা কাজ জোগাড় করতেই হবে। তারপর কাজের জন্য সব জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও পেলাম না। রাস্তার পাশে গালে হাত দিয়ে বসে আছি। ঢাকা শহরে পরিচিত কেউ নেই যে সাহায্য চাইব। হঠাৎই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পিছনে তাকাতেই যাকে দেখলাম, অবাক না হয়ে পারলাম না। সে আর কেউ নয়, জেনি। তুমি এখানে? কেন আসতে পাই না নাকি? বুঝলাম, তা তোমার এই অবস্থা কেন? কিছু হয়েছে নাকি? সেটা তোমার না জানলেও চলবে। না বলো, কি হয়েছে? বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? অনেকটা ওই রকমই। তারপর ওকে সব খুলে বললাম। আচ্ছা বুঝলাম, বেচারা খুব কষ্ট পেয়েছে। যত খুশি হাসো, সমস্যা নেই। তা এখন কোথায় যাবে, কোথায় থাকবে, কিছু ঠিক করেছো? না, এখানে আমার চেনা জানা কেউ নেই। আপাতত একটা কাজ খুঁজছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে গাড়িতে উঠো। গাড়িতে কেন উঠবো? আরে চলো তো। তারপর ও আমার হাত ধরে জোর করে গাড়িতে তুলল। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখো আমি কিন্তু কিছু চিনি না। এবার থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে, চুপচাপ বসে থাকো। না না, তা কি করে হয়? আমি কেন তোমাদের বাড়িতে থাকবো? পারলে আমাকে একটা কাজ জোগাড় করে দাও। এই জন্যই তো নিয়ে যাচ্ছি, চুপচাপ বসে থাকো। তারপর আমিও চুপ হয়ে গেলাম। হঠাৎই একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। বুঝতে পারলাম ওরা অনেক বড় লোক। এবার নামো। কেন নামবো? এখানে কেন এসেছি? আরে এটাই আমাদের বাড়ি। ও আচ্ছা, আগে বলবে তো। তারপর গাড়ি থেকে নামলাম। আমার সাথে আসো। আসছি। তারপর ওর সাথে বাড়ির ভিতরে গেলাম। ভিতরে যেতেই দেখি একটা বয়স্ক লোক সোফার উপর বসে আছে। আমাদের দেখেই বললেন,
কিরে মা, এত দেরি করলি যে? বাবা, আসতে দেরি হয়ে গেল। তা তোর সাথে এটাকে? এই হচ্ছে সেই যার কথা তোমাকে বলেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা বাবা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। বাবা, ওর না একটা সমস্যা হয়েছে। কি সমস্যা, খুলে বলো। তারপর জেনি ওর বাবাকে সব খুলে বলল। এই ব্যাপার, তুমি চাইলে যতদিন খুশি এ বাড়িতে থাকতে পারো। না আঙ্কেল, তা কি করে হয়? যদি পারেন তো আমাকে একটা কাজ জোগাড় করে দিন। ওই বাবা কি বললো শুনলে না? এত রাগার কি আছে আঙ্কেল, আপনি আমাকে কাজ জোগাড় করে দিন, তাহলেই হবে। আচ্ছা, কি কাজ করবে বলো? যে কোনো কাজ হলেই হবে, যা কাজ দিবেন তাই করব। বাবা, এদিকে শোনো তো। তারপর ওরা বাবা মেয়ে মিলে নিজের মধ্যে কি যেন বলল, শুনতে পাইনি। একটু পর আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, আমার এই বাড়িটা দেখাশোনা করতে পারবে? পারবো। জেনি মা, ওকে ওর ঘরটা দেখিয়ে দে। আমার সাথে আসো। তারপর ওর পিছু পিছু উপরে উঠতে লাগলাম। বুঝলাম না মেয়েটা চাইছেটা কি। তারপর ও একটা রুমের ভিতর গেল। এই মিস্টার, এটা হলো তোমার রুম, আজ থেকে এখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে। আর পাশের রুমটা হলো আমার, বুঝলে? একটা কথা আমার মাথায় ঢুকছে না, তুমি কি প্রতিদিন এখান থেকে গিয়ে কলেজ করতে? এখন না, পরে বলবো। তুমি একটু রেস্ট নাও, অনেক দূর থেকে জার্নি করে এসেছো। সত্যি বলতে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। জানি না তোমার এই ঋণ কিভাবে শোধ করব। ধ্যাত, এসব কি বলছো? আমি চলি, তুমি একটু রেস্ট নাও। এই বলে ও চলে গেল। আমারও শরীর খারাপ লাগছিল, তাই বিছানায় গা এলিয়ে দিলাম। এদিকে বাড়ির সবাই তো আমার জন্য পাগল হয়ে গেল। সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর রাইসা তো সারাক্ষণ কান্না করছে। আব্বু সারা শহরে আমাকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। তারপর হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। আব্বু বাড়িতে ঢুকতেই, কি গো, তুমি একা কেন? আমার ছেলে কোথায়? সব জায়গায় খুঁজলাম, কোথাও পাইনি। তুমি যেখান থেকে পারো প্লিজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। ভাইয়ের কোনো খোঁজ পাওনি? ভুলটা তো আমারই ছিল। কেন যে তখন সত্য মিথ্যা যাচাই করলাম না। তার মানে ও অনেক দূরে চলে গেছে। আমার মন বলছে ভাই ফিরে আসবে। মা, তাই যেন হয়। ভুলটা আমারই ছিল, বারবার ওকে অবিশ্বাস করে গেলাম। আমি ঘুমের ঘোরে হারিয়ে গেলাম। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। মনে হয় কেউ একজন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উপরের দিকে তাকাতেই যা দেখলাম, জেনি আমার মাথার পাশে বসে আছে। হকচকিয়ে উঠে পড়লাম। এ কি, তুমি এভাবে এখানে কি করছো? দেখছিলাম তোমাকে। এ তো দেখতে হবে না, কোনো কাজ থাকলে বলো, আমি ঘুমাবো। মিস্টার, ঘুমাবেন তো ভালো কথা। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। ঘড়ির দিকে তাকাতেই দেখি 5টার উপরে বাজে। এত সময় আমি কিভাবে ঘুমালাম? আরও আগে ডাকবে তো। কেন, আগে ডাকলে কি হতো? কিছু না, এখন যাও, কোনো কাজ থাকলে বলতে পারো। আছে তো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। এই বলে ও চলে গেল। না না, এই মেয়ের মতি গতি আমার একদম ভালো লাগছে না। জানি না এর মনের মধ্যে কি চলছে। তারপর আর শুয়ে না থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। মোবাইলটা হাতে নিলাম। এতক্ষণ সাইলেন্ট করা ছিল। হাতে নিতেই দেখি অনেকগুলো মিস কল। ভাবছি এই সিমটা আর ইউজ করব না, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। যখন সময় হবে তখন আবার ওপেন করব। ব্যাস, সিমটা খুলে ব্যাগের মধ্যে রেখে দিলাম। ওই, কি করছো? ও তুমি, আবার কি মনে করে? কেন, আমি কি আসতে পারি না নাকি? কি বলো? তোমার বাড়ি তুমি না আসলে কে আসবে? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? এখন আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তোমাকে তো যেতেই হবে, না গেলে আমার একা যেতে ভালো লাগে না। তো একটা বিয়ে করে নিলেই তো পারো, তারপর বরের সাথে যেখানে খুশি যাবে। বিয়ে তো করবই, তবে এখন না, সময় হোক। এখন তুমি রেডি হবে কিনা বলো। ওরে বাবা, এত রাগ! আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি এখন বাহিরে যাও। যাচ্ছি। 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হয়ে বাইরে আসো। 2 মিনিট হলেও চলবে। তারপরও চলে গেল। এদিকে আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম। আসতেই দেখি আমার সামনে একটা নীল পরী দাঁড়িয়ে আছে, যদিও রাইসার মতো না। এভাবে কি দেখছো? কিছু না, চলো। যাব। 1 মিনিট দাঁড়াও, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করবে না। এই বলে ও আমার সামনে এসে দাঁড়ালো। আমার চুলগুলো এলোমেলো ছিল, ওর হাত দিয়ে ওগুলো ঠিক করে দিল। এবার তাহলে যাওয়া যাক। চলো। তারপর দুজনে গাড়িতে উঠলাম। জেনি গাড়ি ড্রাইভ করছে, আমি ওর সাথে সামনের সিটে বসেছি। আমরা কোথায় যাচ্ছি এটা কিন্তু এখনো বললে না। আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আজকে ওর জন্মদিন, তাই পার্টি আছে। ও, এই জন্য নিয়ে এটা আগে বলবে তো। আমি তো ভাবছি কি নাকি। কেন,
তুমি আবার কি ভাবলে? কিছু না। তুমি ছেলে হয়ে এত ভয় পাচ্ছ কি বলো? আমি আবার কখন বলছি ভয় পাচ্ছি? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। ওই একদম হাসবে না। আচ্ছা ঠিক আছে, হাসবো না। গাড়ি থেকে নামো। চলে এসেছি নাকি? নামো। না আমি নামবো না, তুমি ভিতরে যাও, আমি এখানেই ঠিক আছি। তোমাকে নামতে বলছি না? এত রেগে যাওয়ার কি আছে? আমার কেমন জানি লাগছে। ও আর কোনো কথা না বলে হাত ধরে গাড়ি থেকে বের করলো আমায়। সুন্দরভাবে কথা বললে কানে যায় না, তাই না? প্লিজ রাগ করো না, আমার আনইজি লাগছে এই জন্য। আমি তো আছি, এত ভয় পাওয়ার কি আছে? এই বলে ও আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতেই তো অবাক, খুব সুন্দরভাবে বাড়িটা সাজানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব বড় লোক। ভিতরে যেতেই কতগুলো মেয়ে এসে ঘিরে ধরলো। এ কি, এরা সবাই আমাদের দিকে এগিয়ে আসছে কেন? ওরা সবাই আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আপনার ফ্রেন্ড আপনি থাকুন, আমি আসছি। এখান থেকে যদি এক পা এদিক ওইদিক দিয়েছো তো খবর আছে তোমার। ঠিক আছে। তারপর সবাই এসে জেনির সাথে কথা বলতে লাগলো, ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো। এদিকে আমি অন্যদিকে ফিরে আছি, এইরকম পরিস্থিতিতে কখনো পড়ি নাই। আয় তোদের সাথে ওর পরিচয় করিয়ে দিই। এই বলে জেনি পিছনে ফিরতেই দেখে আমি নেই। ওর বান্ধবীরা বলল, কই তুই? কার সাথে কথা বলছিস? এখানে তুই ছাড়া কেউ নেই। এক্ষুনি এখানে ছিল, তোদের দেখে বেচারা অনেক ভয় পাইছে তাই পালিয়েছে। ওই হাসবি না, না জানি এখন কোথায় গেল। আরে আছে হয়তো কোথাও। চল আমাদের বার্থডে গার্লের সাথে দেখা করে আসি। চল। তারপর ওরা চলে গেল। ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। ওদের বাড়ির পাশে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সিগারেট খাওয়ার ইচ্ছা হলো, তাই দোকানে গিয়ে একটা সিগারেট ধরালাম। তারপর একটা বেঞ্চের উপর বসে বসে খেতে লাগলাম। তারপর সিগারেট খাওয়া শেষ করে গাড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? তাড়াতাড়ি ভেতরে আসো। এই কথা শুনেই বুঝে গেলাম কে হতে পারে। সরি, রং নাম্বার। এই কথা বলে সাথে সাথে ফোন কেটে দিলাম। এদিকে জেনি তো রাগে ফুঁসছে, ও সাথে সাথে বাইরে এসে আমাকে খুঁজতে লাগলো। গাড়ির ওপাশে দাঁড়িয়ে আছি আর মোবাইলে গেমস খেলছি। কেউ একজন আমার হাত থেকে সো মেরে ফোনটা নিয়ে নিল। এ কি, এত তাড়াতাড়ি পার্টি শেষ? এভাবে আমার দিকে তাকাবেন না, ভয় করছে আমার। একথা বলার সাথে সাথে ও আমার মোবাইলটা এক আছাড় মেরে ভেঙে ফেললো। এটা কি করলে তুমি? আমার এত স্বাদের ফোন ভেঙে ফেললে? বেশ করেছি, তোকে বলেছি না ভেতরে যেতে। আমি তো তোমাকে আগেই বলছি, এসব আমার ভালো লাগে না। চুপ থাকো, কোনো কথা বলবে না, গাড়িতে উঠো। কেন এত তাড়াতাড়ি চলে যাবে? তোমার যখন ভালো লাগে না তাহলে এখানে আমি একাই কি করব? একা কি করবে মানে? তোমার এত ফ্রেন্ড, ওদের সাথে ঘুরবে ফিরবে, আড্ডা দিবে। চুপ, মুখটা বন্ধ রাখো, না হলে এক ঘুষি মারবো। কি? গাড়িতে উঠতে বলছি না? 1 মিনিট দাঁড়াও, ফোনটা নিয়ে নেই। থাক, ওটা নিতে হবে না, ওখানে পড়ে থাকুক, ওঠো। নিতে হবে না, এটা এখন আমার একমাত্র সম্বল। পারলে আমাকে এক আছাড় মারতে। ওটাকে কেন মারলে? সামনে থেকে তোমাকে মারবো আমার কথা না শুনলে। এই বলে আমার হাত ধরে জোর করে গাড়িতে বসিয়ে দিল। ফোনটা নিতে আর দিল না। ফোনটা নিলে কি হতো? এখন আমি আরেকটা ফোন কোথায় পাবো? তোমার ফোন ইউজ করার দরকার নেই। কিন্তু আমার সিম কার্ড তো ফোনের ভিতরে রয়ে গেছে, ওটার কথা তো ভুলে গেছি। প্লিজ গাড়ি থামাও। এই কথা বলার সাথে সাথেও গাড়ি দাঁড় করালো। চুপচাপ এখানে বসে থাকো, আমি নিয়ে আসছি। তারপরও গাড়ি থেকে নামলো, একটু পরে আবার ফিরে আসলো। এই নাও তোমার সিম কার্ড, এবার খুশি তো? চলো। তারপরও একটা বড় মার্কেটের সামনে এসে গাড়ি দাঁড় করালো। এখানে দাঁড় করালে যে, কোনো কাজ আছে নাকি? আছে, তুমি বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপরও মার্কেটের ভিতরে গেল, অনেকক্ষণ পরে আসলো। এত সময় লাগলো যে? দেরি হলো, একটা শক্ত জিনিস নিয়ে আসলাম ভালো দেখে, যাতে তোমার মাথা ফাটাতে পারি। আবার কি করছি? মজা করছিলাম। তারপরও গাড়ি স্টার্ট দিল, সোজা বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। তারপর দুজনে একসাথে ভিতরে গেলাম। আমি রুমে যাচ্ছি, যদি কোনো কাজ থাকে বলো। এটা বলার কি আছে? অবশ্যই বলার আছে, এখন তো আমি তোমাদের কাজের লোক, না বলে গেলে কেমন দেখায়, তাই না? আমি আবারও বলেছি, তুমি আমাদের কাজের লোক কেন এসব বলে? শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট দিচ্ছি মানে? তোমার কথা ঠিক বুঝলাম না। বুঝবে, সময় হলে সব বুঝবে, এখন যাও। এই বলে জেনি আমার সামনে থেকে চলে গেল। হঠাৎই কেউ একজন বলল, তুমি কথাটা না বললেও পারতে। ও আপনি? কেন? ভুল কিছু তো বলিনি। ও যখন খুব ছোট ছিল তখন ওর মা মারা যায়, তারপর থেকে ওর সব কিছুই আমি
সহজেই ও সবাইকে আপন ভেবে ফেলে। তোমার কথা তো আমাকে সবসময় বলতো। ওর মনে তোমার জন্য যে আলাদা একটা জায়গা আছে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। সত্যি বলতে আপনার কথাও আমার মাথায় ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, এখন যাও। তারপর আমি উপরে উঠতে উঠতে ভাবতে লাগলাম, এরা বাপ মেয়ে দুজনেই মনে হয় পাগল হয়ে গেছে। না জানি ওনাদের মনে কি চলছে। তারপর নিজের রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। ব্যাস এভাবেই কিছুদিন চলে গেল। এখন আমি ওনাদের পরিবারের একজন হয়ে গেলাম। আঙ্কেল বিজনেসের কাজে প্রায় সময় দেশের বাইরে থাকেন। বাসায় শুধু আমি আর জেনি থাকি। আমি জেনির সাথে এখানে ওর কলেজে ভর্তি হয়েছি। যদিও প্রথমে পড়ালেখা ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু জেনি জোর করে আমাকে ওর কলেজে অ্যাডমিশন দিয়ে দিল। এইভাবে আমার জীবন চলছিল। তবে মনের ভিতর একটা আক্ষেপ রয়ে গেছে। নিজের পরিবার থেকে দূরে থাকার কষ্টটা আমার মাঝে প্রতিনিয়ত থাকতো। বিকেলবেলা জানালার পাশে মন খারাপ করে বসে আছি, খোলা আকাশের দিকে তাকিয়ে আনমনে ভেবে চলেছি। এদিকে জেনি সে কখন থেকে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে বুঝতেই পারিনি। ভাবনাতে এতটাই বিভোর ছিলাম, হঠাৎ ও আমার কাঁধে হাত দিয়ে একটা ঝাঁকুনি দিল। ও তুমি কিছু বলবে? বলবো মানে, সেই কখন থেকে তোমার পাশে দাঁড়িয়ে আছি, আমার দিকে একবারের জন্য ফিরে তাকাওনি। কি এমন ভাবছিলে? আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল তো তাই। বুঝলাম। তাহলে কিছুদিনের জন্য তোমার বাড়ি থেকে ঘুরে আসো, যাও। যেতে তো ইচ্ছা করছে, কিন্তু ওই দিনের কথাগুলো কিছুতেই ভুলতে পারছি না। বিশেষ করে রাইসা, ওকে তো আমি কখনোই ক্ষমা করব না। নিজের বউয়ের প্রতি এত রাগ, হাজার হোক ও তো তোমার বউ। তুমিও বলছো না, ওকে আমি বউ বলে মানি না। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ও আমায় বিয়ে করেছে, তাহলে ওকে আমি কিভাবে বউ বলে মেনে নিব? আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে আসো। কোথাও বের হবে নাকি? একটু শপিংয়ে যাব তো, চলো। তারপর জেনিকে নিয়ে শপিংয়ে গেলাম। বড় একটা শপিং মলের সামনে এসে গাড়ি দাঁড় করালো। তারপর দুজনে ভিতরে গেলাম। ভিতরে যেতেই এই দোকান থেকে ওই দোকান ঘোরাঘুরি করছে। হঠাৎ সামনে যাকে দেখলাম, না এটা হতে পারে না। ও এখানে কিভাবে? কারণ আমার সামনে রাইসা দাঁড়িয়েছিল। এদিকে রাইসাকে দেখে জেনিও হতভম্ব হয়ে গেল। কোনো কথা না বলেই রাইসা এক দৌড়ে আমার কাছে ঝাপটে ধরলো আমায়। জেনি শুধু আমার দিকে তাকিয়ে আছে, ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এইদিকে রাইসা তো আমাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। ওর এই ন্যাকামোটা আমার ভালো লাগলো না, তাই ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলাম ওকে। তারপর ওকে কোনো কথার সুযোগ না দিয়ে জেনিকে নিয়ে বের হয়ে চলে আসলাম। এটা কি হলো? ও এখানে কিভাবে? জানি না ও এখানে কিভাবে। তোমার কিছু কেনাকাটা করার আছে? আছে। তাহলে যাও, আমি গাড়ির কাছে আছি। তারপর ও কেনাকাটা করতে ব্যস্ত হয়ে গেল। ওর জন্য একটা শাড়ি কিনলো, আমার জন্য একটা পাঞ্জাবি কিনলো। এইসব নিয়ে ও যখন শপিং মল থেকে বের হবে, হঠাৎই কোথা থেকে ওর সামনে রাইসা এসে দাঁড়ালো। দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমার তাড়া আছে, কথা বলার সময় নেই। আমার কথাগুলো শোনো প্লিজ। বেশি না, মাত্র 5 মিনিট দাঁড় করাবো। আচ্ছা ঠিক বলুন, কি বলবেন? ও কি এখন তোমাদের সাথে থাকে? আর কিছু? ও, তোমাদের বাড়ির ঠিকানাটা দেওয়া যাবে আমায়? কেন, কি করবেন? আমার দেরি হয়ে যাচ্ছে, চললাম। আর একটু দাঁড়াও। সরি, আর দাঁড়াতে পারবো না। এই বলে জেনি চলে আসলো। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। তুমি কি শপিং করতে গিয়েছিলে নাকি শপিং মল বানাতে গিয়েছিলে? বলবো না, বললে তোমার রাগ উঠবে। উঠবে না, বলো। শপিং শেষ করে যেই বের হবে, কোথা থেকে তোমার বউ সামনে এসে দাঁড়ালো। কি তুমি ওর সাথে কথা বললে কেন? এই তো এক্ষুনি বললে রাগ করবে না, এখন আবার রাগ দেখাচ্ছ কেন? তো কি করব, তোমাকে মাথায় নিয়ে নাচবো নাকি? ওটা করলে করো, সমস্যা নাই। চুপ থাকো, কি বলছো তোমায়? কিছু না, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। আর তুমি কি বলছো? কিছু না বলে সোজা তোমার কাছে চলে এসেছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছো, এবার গাড়িতে ওঠো। বাহ, এবার রাগ কমে গেল তাহলে। চলো। এদিকে রাইসা এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। তারপরও গাড়িতে উঠে আমাদের পিছু নিল। রাইসা বাড়িটাও চিনে গেল, তারপরও চলে গেল। এদিকে বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালাম। তারপর ভিতরে আসলাম। এই নাও, এটা তোমার জন্য। লাগবে না, আমার অনেক আছে। এটাও রাখো। কি হলো, নিতে বলছি না? তুমি এটা অন্য কাউকে দিয়ে দাও, আমার যথেষ্ট আছে। ওই তোকে এটা নিতে বলছি না, এটা তোর জন্য কিনেছি, তাই তুই নিবি। আচ্ছা ঠিক আছে। তারপর ওটা নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম, আজ অনেক দিন পর রাইসাকে দেখলাম। যদিও আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু ও ঢাকায় কি করছে, ওর কথা কেন ভাবছি আমি? না, আর ভাববো না। এদিকে রাইসা তো খুশি, সে এতদিন পরে আমার খোঁজ পেয়েছে। বাড়িতে ফোন করে আমার কথা জানিয়ে দিয়েছে। আমি পড়তে বসলাম। জেনি আর আমি একসাথে পড়তে বসি, যদিও এটা আমার ভালো লাগে না, তারপরেও ওর সাথে পড়তে বসতে হয়। এই আমাকে এটা বুঝিয়ে দাও না। পারি না, তুমি নিজে নিজে চেষ্টা করো, পারবে।
ওই কি বলছি, কথা কানে যায় না? রাগ দেখিয়ে লাভ নেই, তোমাকে এখন আর ভয় পাই না। ও তাই? এখন বকবক না করে নিজে নিজে চেষ্টা করো, পারবে। আমি বক বক করি, রাগ দেখাই, তাই না? এই বলে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমার চুলগুলো টেনে ধরলো, জোরে জোরে টানতে লাগলো। ওর হাতের নখগুলো মাশাল্লাহ বাঘের নখের থেকে বড় হবে। এই কি করছো? লাগছে তো, ছাড়ো বলছি। আজকে তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে ও আবার হামলা শুরু করলো। দেখো, এমনিতেই আমার মাথায় চুল নেই, তারপর তুমি যা শুরু করেছো। আর বলবি আমি বক বক করি? বল। না, আর বলবো না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। এখন আমায় পড়াটা বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর আমি বইয়ের দিকে তাকিয়ে ওকে পড়াটা বুঝিয়ে দিতে লাগলাম। বোঝানো শেষ করে ওর দিকে তাকাতেই দেখি ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছো? তোমার খুব লেগেছে, তাই না? এখন আর বলে কি লাভ? যখন মারছিলি তখন তো একবারও ও মনে করো নাই। এদিকে আসো। না, এবার থেকে তোমার আশেপাশেও আর থাকবো না। যদি আবার মারো? না, আর মারবো না। এদিকে আসো। সত্যি বলছো তো? হুম। তারপর ওর পাশে বসতেই যা করলো, আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। এটা কি হলো? কোনো কথা না বলে এক দৌড়ে ওর ঘরে চলে গেল। যা সন্দেহ করেছিলাম তাই হলো। তার মানে এও আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। কি হচ্ছে এসব আমার সাথে? না, ওকে ওর ভুলটা ধরিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। খাওয়ার সময় দেখলাম ও আমার সাথে কথা বললো না, সারাক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম ভেঙে গেল। উঠে ফজরের নামাজ পড়ে বাসায় আসলাম। তারপর বাসার কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে রুমে আসলাম। আজকে আর নাস্তা করতে ইচ্ছে করছে না, তাই কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। হঠাৎই জেনির আগমন ঘটলো। একে তুমি নাস্তা না করে কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? আমাকে না নিয়ে চলে যাচ্ছ? আসো, নাস্তা করে দুজনে একসাথে বের হবো। আমি কি একা যাবো নাকি? আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি যাও, আমি অপেক্ষা করছি। আজকের নাস্তা আমি বানিয়েছি, আর তুমি খাবে না বলছো? ওয়াও, তুমি নাস্তা বানিয়েছো? কেন, এত অবাক হওয়ার কি আছে? সেগুলো খাওয়া যাবে তো? না মানে মুখে দেওয়ার মতো হয়েছে। কুত্তা, আজকে সারাদিন তুই না খেয়ে থাকবি? আরে আমি তো কথা বলার সুযোগ না দিয়ে রেগে হনহন করতে করতে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে রেডি হয়ে নিচে গেলাম। দেখি ও একা একা বসে নাস্তা করছে। অনেক খিদা লাগছে, কিছু আছে নাকি? নাকি সব খেয়ে ফেলছো? তুই এখানে কেন বলছিলা আজকে তুই না খেয়ে থাকবি? বাবা এত রাগ? সরি, আমি তখন মজা করছিলাম। আমি তো আর তোর সাথে মজা করছি না, আজকে তোর খাওয়া হবে না। সত্যি বলছো? তোর কি মনে হয় আমি কি মজা করছি নাকি? আচ্ছা ঠিক আছে। এই বলে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। ধুর, কেন যে মজা করলাম। এদিকে জেনি ভাবছে, ওকে এভাবে চলে যেতে বলাটা কি ঠিক হলো? ধুর, আমিও না মাঝে মাঝে এক কাজ করলে কেমন হয় ওর জন্য, আমি ওর জন্য বরং টিফিন বানিয়ে যাই। এদিকে আমি কলেজে ঢুকে ক্যাম্পাসে একা একা বসে আছি। এই ছাড়া তো আর কোনো কাজ নেই, কারণ জেনি এখানে আমায় কারোর সাথে মিশতে দেয়নি। ওর সাথে সারাক্ষণ থাকতে হয়, আমার কোনো স্বাধীনতা নেই। বসে বসে একটা গল্পের বই পড়ছিলাম, হঠাৎই যাকে দেখলাম আমার চোখ কপালে উঠে গেল। বাহ, তাহলে জেনে গেছে আমি এই কলেজে পড়ি। আর কেউ নয়, রাইসার কথা বলছি। ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, হঠাৎই আমার দিকে চোখ গেল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসতে লাগলো। তারপর যেই আমার কাছে আসবে অমনি কোথা থেকে জেনি এসে আমার সামনে দাঁড়ালো। জেনির পিছনে রাইসা দাঁড়িয়ে আছে। তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন, কি দরকার আমাকে? কাজ থাকলে বলুন। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আর আমার রাগ উঠেছিল মাথায়, তাই কি না কি বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। মনে করার কি আছে? আপনি আমার মালিক আর আমি আপনার কর্মচারী, আমি কিছু মনে করিনি। এতদিনে এই চিনলে আমায়? কেন এসব বলে আবার আমার রাগ উঠাচ্ছ? ভুল কিছু তো বলিনি, সত্যি তো এটাই যে আমি আপনাদের বাড়িতে। ব্যাস, এ কথা বলার সাথে সাথে আমার গলা টিপে ধরলো। আর এই কথাটা আর কখনো বলবি? বল। না না, আর বলবো না, প্লিজ ছেড়ে দিন। মনে থাকে যেন। হুম। এবার চুপচাপ এখানে বস। ওর কথা মতো বসলাম। তারপর ও আমার সাথে বসলো। বসে ওর ব্যাগ থেকে খাবার বের করলো। তারপর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। প্রথমে খেতে চাইনি, দূরে দেখি রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে। ওকে দেখানোর জন্য খেতে লাগলাম। এইসব আর রাইসার সহ্য হলো না, ও এখান থেকে চলে গেল। একটু পরেই দেখলাম আবার আসলো, হাতে বিরিয়ানির প্যাকেট। ওগুলো নিয়ে আমার কাছে আসলো। জেনি তো ওকে দেখে অবাক হয়ে গেল।
আমার বাম পাশে বসলো জেনি আর ডান পাশে রাইসা। এ কি আপনি এখানে বসলেন? জায়গার অভাব হয়েছে নাকি? কেন, তোকে খাওয়াতে বসলাম। আজ আমি দেখব তুই মেয়েদের হাতে কত খেতে পারিস। মানে কি বলছে? আপনি এখান থেকে উঠুন। এই কথা বলার সাথে সাথে ও জোর করে আমার মুখে এক লোকমা খাবার তুলে দিল। এরপর জেনিও শুরু করলো। তুমি ওর খাবার খাবে না, এই নাও, হা করো। খাবে না মানে? ও আমার বর, এই নাও হা করো। ওই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। সাহসের আর কি দেখলেন আপনি? শুধু শুধু ওর উপর জোর খাটাবেন না, ও আপনাকে ভালোবাসে না, বুঝলেন? তাহলে কি তোমাকে ভালোবাসে? এসব কথা মাথা থেকে বাদ দাও। ভুলে যেও না ও আমার বিয়ে করা বর, তাই ওর উপর এখন শুধু আমার অধিকার, বুঝলে? এবার আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, রেগে গেলাম। চিৎকার দিয়ে বলতে লাগলাম, কিসের বর আপনার? আর কোন অধিকারের কথা বলছেন? তখন কোথায় ছিল আপনার এই ভালোবাসা? প্লিজ এভাবে বলো না, আমাকে ক্ষমা করে দাও। দেখুন, আপনি এখান থেকে চলে যান, আমার রাগ উঠাবেন না। তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না, প্লিজ আমার সাথে চলো। এই জেনি, চলো তো, এখানে আর থাকা যাবে না। তারপর ক্লাসে চলে আসলাম। এদিকে রাইসা ভাবছে, না, এভাবে কাজ হবে না দেখছি। এবার দেখছি আমাকে আঙুল ভাঙাতেই হবে। এই বলে রাইসা ওখান থেকে চলে গেল। এদিকে আমি আর জেনি দুজনে ক্লাসে বসে আছি আর পড়া নিয়ে আলোচনা করছি। তারপর ক্লাসে স্যার আসলো। এভাবে একে একে সব ক্লাস শেষ করলাম। বিকালে কলেজ ছুটি হলো। আমি গাড়ির কাছে জেনির জন্য অপেক্ষা করছি। হঠাৎ কতগুলো লোক এসে আমাকে ঘিরে ধরলো। কি ব্যাপার, কারা আপনারা আর কি চান? তোকে চাই। মানে? এই জানতো এখান থেকে। তোকে এখন আমরা কিডন্যাপ করব, বুঝলি? কি? তারপর ওরা সবাই আমাকে জোর করে একটা গাড়িতে তুললো। দেখুন, কাজটা কিন্তু আপনারা ঠিক করছেন না। এই মুখ বন্ধ রাখ, এটা দেখেছিস? পেটের ভিতর ঢুকিয়ে দিব। ওর হাতের চুরিটা দেখে অজ্ঞান হয়ে গেলাম আমি। তারপর যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম একটা রুমের ভিতর বিছানায় শুয়ে আছি। উঠে বসলাম। চারদিকে তাকিয়ে দেখি রুমটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। চারদিকে টেডি বিয়ার রাখা। বিছানা থেকে উঠে এক পা দিতেই সামনে যাকে দেখলাম। তুমি না, মানে আপনি? আমি। তা আমার বরের ঘুমটা কি ভেঙে গেল? তার মানে আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন? এছাড়া আর কোনো উপায় দেখছিলাম না। তুমি তো কোনোভাবেই আমার কাছে আসবে না, তাই এটা করতে হলো। আপনার কি মনে হয় এমন করলে আপনার কাছে আমি থাকবো? এক্ষুনি চলে যাচ্ছি আমি। তাই? আচ্ছা ঠিক আছে, চলে যাও, দেখি কেমন যেতে পারো। ওর এই কথা শুনে আমি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলাম। পুরো বাড়িটা আমার ফাঁকা লাগছে, শুধু আমি আর রাইসা। তারপর দরজার সামনে আসলাম। দরজাটা খোলার সাথে সাথে যা দেখলাম, একটা লোক আমার দিকে বন্দুক তাক করে রেখেছে। এটা দেখার সাথে সাথে ভয়ে আমার হাঁটু কাঁপতে লাগলো। হঠাৎই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো, আর কেউ নয়, রাইসা। এসব কি? কেন, ভয় পেয়েছো নাকি? ও, তুই তো আমার বরটাকে ভয় পাইয়ে দিলি। এখন যা এখান থেকে। এসব কিন্তু ভালো করছেন না আপনি। আসো, তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে আমার হাত ধরে উপরে ছাদে নিয়ে গেলেন। তারপর নিচের দিকে তাকাতেই তো অবাক, কারণ বাড়িটার চারদিকে লোক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, সবার হাতে বন্দুক। এই যে এত আয়োজন দেখছো, এগুলো সব আমার পিচ্চি বরটার জন্য। এইসব করে আপনার কোনো লাভ হবে না। এখান থেকে পালানোর কথা এবার থেকে ঝেড়ে ফেলে দাও, বুঝলে? জোর করে কিন্তু ভালোবাসা আদায় করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন চলো, কিছু খেয়ে নাও। আমার খিদে নেই, আপনি যান, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, দুজনে এখানে বসে বিকেলে সূর্যাস্ত দেখব। উফ, আপনাকে আমি আর 1 মিনিটও সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে, তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। এই বলে রাইসা আমাকে ওর রুমে নিয়ে গেল। আপনার ঘরে ঘুমাবো না, অন্য কোনো রুম নেই? এবার থেকে এটাই তোমার রুম। আমার যা আছে সবই তো তোমার। আপনার কোনো কিছুই আমার লাগবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। এই বলে ও আমার হাত ধরে বিছানায় শুয়ে দিল। তারপর যা করলো, আমার মাথাটা ওর কোলে নিল। এবার ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, আপনি যান এখান থেকে। যাব না বলছি তো, তোমার যা করার করো। উফ, রাগ না দেখি, এখন ঘুমাও। তারপর আর কি রাইসার কোলে মাথা রেখে শুয়ে আছি। এদিকে জেনি আমাকে না পেয়ে পাগলের মতো হয়ে গেছে। সব জায়গায় আমাকে খুঁজলো কিন্তু কোথাও পেল না। আমার মোবাইলে কল দিচ্ছে কিন্তু বন্ধ বলছে। আর কোন উপায় না পেয়ে ওর বাবার কাছে গেল। বাবা, আরিয়ানকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস? ও তো তোর সাথে কলেজে গেল। বাবা, কলেজ ছুটি হওয়ার পর থেকেই গাড়ির কাছে অপেক্ষা করতে বলেছিলাম ওকে। তারপর আমি গিয়ে দেখি ও নেই। হয়তো ওর কোনো কাজে গেছে, দেখবি সময় হলে চলে আসবে। না বাবা, আমার কিন্তু তা মনে হচ্ছে না। এত টেনশন করিস না, দেখবি ও ঠিক চলে আসবে। সত্যি বলছো? হুম। আর যদি না আসে?
তাহলে আমি আছি কি করতে? ঠিকই ওকে তোর কাছে এনে দিব। তারপরেও জেনি কিছুতেই ওর মনকে শান্ত করতে পারছে না। আমি রাইসার কোলে মাথা রেখে ঘুমাচ্ছি। এত শান্তির ঘুম মনে হয় না কখনো হয়েছে। রাইসা দেখলো যে আমি ঘুমিয়েছি, তারপরও আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ পরে আমার ঘুম ভাঙলো। দেখলাম রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখতে অনেক মায়াবী লাগছে। নিজের অজান্তে ওকে জড়িয়ে ধরলাম, সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। কি, নিজের বউকে কেউ লুকিয়ে লুকিয়ে আদর করে? মানে কি বলতে চান? আমি আর কি বলবো, আপনি কি চান সেটা আমি ভালো করেই জানি। এই কথা বলার সাথে সাথে এক ধাক্কা দিয়ে ওকে নিচে ফেলে দিলাম। এবার দেখলেন আমি কি চাই। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। এখনো রাগ করে আছেন তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখবো কতদিন আমার বরটা রাগ করে থাকতে পারে। এই সরুন তো। এই বলে আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাইসা নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। এতক্ষণ পর্যন্ত কিভাবে ঘুমালাম? খিদের জ্বালায় আর থাকতে পারছি না। হঠাৎই রাইসা আসলো রুমে, হাতে খাবারের প্লেট। ভাবতে লাগলাম একটু ভাব নিতে হবে। এই নাও, খাবার খেয়ে নাও। খাবো না, নিয়ে যান। সত্যিই খাবে না তো? যান, আর প্লিজ আমাকে এখান থেকে বের হতে দিন। ও বুঝেছি, তোর তো আবার মেয়েদের হাতে খেতে বেশি ভালো লাগে। এ কি, এত রেগে যাচ্ছেন কেন? এবার দেখবো তুই কত মেয়েদের হাতে খেতে পারিস। কি মনে করিস তখনকার কথা আমি ভুলে গেছি? এই বলে রাইসা একটা লোককে ডাক দিল। এই, ওর হাতটা দড়ি ভালো করে বাঁধ। হাই আল্লাহ, কি বলেন এসব? এখন দেখবো তোকে আমার হাত থেকে কে বাঁচায়। খুব সাহস তোর, অন্য মেয়ের হাতে খাবার খাস। তারপর লোকটা আমার হাত দুটো শক্ত করে বাঁধলো। আমাকে একটা চেয়ারে বসানো হলো। তারপর রাইসা একটা চেয়ার নিয়ে একদম আমার সামনে বসলো। নে এবার মুখ খোল। প্লিজ এমন করবেন না, আমি নিজে খেতে পারবো। মুখ খোল বলছি, আমার রাগ ওঠাবি না। তারপর অজ্ঞাত মুখ খুললাম। সাথে এক লোকমা খাবার খাইয়ে দিলেন। এভাবে প্রায় 1 ঘন্টা পর্যন্ত ভোজন পর্ব চললো। এবার তো থামেন। সবে তো শুরু করলাম, এত তাড়া কিসের? প্লিজ এমন করবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই তো কথার মতো কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত। তারপর আমার হাত দুটো খুলে দিল, আমার হাত মুখ ধুয়ে দিয়ে চলে গেল। তারপর আমি বিছানায় ঘুমিয়ে পড়লাম। একটু পর রাইসা আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। ওই আমাকে একটু আদর করো না। দেখুন আমার এইসব ভালো লাগছে না, প্লিজ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা। হঠাৎই বাইরে বিদ্যুৎ চমকালো, বজ্রপাত হলো। সাথে সাথে রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার খুব ভয় করছে। ওর জড়িয়ে ধরাতে আমার কেমন জানি ভালো লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। নিজেকে মনে হয় ওর মাঝে হারিয়ে ফেলছি। এক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। তারপর ধীরে ধীরে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সাথে সাথে উনি আমাকে ঝাপটে ধরলেন। তারপর কি হলো সেটা আর বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলো, বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। ওর মায়াবী চেহারাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মনে মনে ভাবতে লাগলাম এত সহজে ওকে মেনে নিব না। সাথে সাথে এক ধাক্কা দিয়ে ওকে বুকের উপর থেকে সরিয়ে দিলাম। ওর ঘুম ভেঙে গেল। এটা কি আপনার ঘুমানোর জায়গা? কি হলো, এমন করলি কেন? তো কি করব? রাতে আমার সাথে কি করেছেন? কেন, যেটা সব স্বামী স্ত্রীরা করে। আর তাছাড়া আমি আমার অধিকার আদায় করেছি। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আর আপনি অধিকারের কথা বলেছেন, ওটা তো আপনাকে কখনই দিব না। জোর করে আদায় করে নেব, কালকে রাতে যেভাবে আদায় করলাম। হ্যাঁ, জোর করে আদায় করতে পারবেন, কিন্তু মন থেকে কখনোই আপনাকে আমার স্ত্রীর অধিকার দিব না। তোর এইসব শোনার আমার কাছে টাইম নাই। এখন ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি, তবে আমার কথাগুলো মাথায় রাখবেন। রাখবো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাইরে এসে দেখি রাইসা নেই। তারপর জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকলাম। কালকে রাতে যা কিছু হলো এইসব নিয়ে ভাবতে লাগলাম। এটা মেয়ে নাকি অন্য কিছু? আমার কেন জানি ভালো লাগছে। হঠাৎই কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরলো আমায়। আর কেউ নয়, রাইসা। কি হলো? না কিছু না, একটু জড়িয়ে ধরলাম আর কি। ছাড়ুন বলছি, ভালো লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে নাস্তা করে নেই। আমার মাথায় শুধু একটা কথা আসছে, রাইসার কাছে এত কিছু কিভাবে আসলো? ওর এত লোকজন, দেখে তো কোনো মাফিয়া মনে হচ্ছে। ওই কি ভাবছো এইভাবে? ভাবছি একটা কথা, আপনি কি মাফিয়া নাকি? আমার কথা শুনে ও হাসতে লাগলো। কি হলো, পাগলের মতো হাসছেন কেন? কথার উত্তর দিন। রেগে যাচ্ছিস কেন? বলছি তো। বলেন। এই যে এত আয়োজন দেখছিস, সব তোর জন্য। মানে? আমার মামা খুব বড় বিজনেসম্যান। এদেশের বড় শিল্পপতিদের মধ্যে উনি একজন। ওনাকে তোর আর আমার ব্যাপারে সব বলছিলাম। তারপর উনি আমাকে বলেছিলেন তুই নাকি ঢাকায় আসিস। তারপর আমি ওখান থেকে ঢাকায় চলে আসি। তারপর মামার সাথে কথা বলে এইসব করলাম। কি? একটা কথা কি জানিস, আমার মামার কোনো ছেলে মেয়ে নেই। উনি আমাকে ওনার মেয়ে মনে করেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, এটা উনি আমার জন্য কিনেছেন। বুঝলাম। এখন নাস্তা শেষ কর, বাকি কথা রাতে বলবো। কলেজে যেতে হবে। কলেজে? সত্যি বলছেন? 1 মিনিট, তুই এত খুশি হচ্ছিস কেন? ভাবলাম রাইসার সাথে একটু মজা করি।
আহা, কতদিন পর জেনিকে দেখতে পারবো, তাই একটু বেশি খুশি লাগছে। কুত্তা, কি বললি তুই? ছি, লজ্জা করছে না তোর? ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারিস? কারণ আমি তো আর বউটাকে ভালোবাসি না। একদম মেরে ফেলবো যদি আমাকে ভালো না বাসিস। আর তোর কলেজে যাওয়া বন্ধ, আমি যাব, তুই ঘরে থাকবি। ঘরের যত কাজ আছে সব তুই করবি। এই না না, প্লিজ এমন করবেন না, মজা করছিলাম। আরো বেশি করে মজা কর। চললাম আমি। তারপর উনি উঠে দাঁড়াতেই এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম, শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও যাবো তো, প্লিজ। ওকে নিতে পারি একটা শর্তে। কি শর্ত বলুন? 5টা পাপ্পি দিতে হবে আমায়, তারপর নিব। আপনার তো দুটো গাল, 5টা কেন বললেন? 2 গালে 5টা পাপ্পি দিবি, তারপর নিব। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করে দিচ্ছি। তারপরও চোখ বন্ধ করলো। ওর মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ওনার সারা শরীর কেঁপে উঠল। উনি অবাক হয়ে গেলেন, কলা গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরেই ছেড়ে দিলাম। এবার চলুন, আমি রেডি হয়ে আসছি। এই শয়তান, তোকে আমি কি বললাম আর তুই কি বললি? 5টা পাপ্পি দিতে অনেক সময় লাগবে, তাই। পাগল একটা। আচ্ছা ঠিক আছে, যা, রেডি হয়ে আয়। ঠিক আছে আপু। কি বললি? আমি আর দাঁড়িয়ে না থেকে উপরে চলে আসলাম। তারপর রেডি হয়ে আবার নিচে নামলাম। তারপর রাইসা আর আমি বেরিয়ে পড়লাম। ওই শোন, কলেজে যাচ্ছিস ভালো কথা, তোর সাথে সারাক্ষণ আমার এই লোকগুলো থাকবে। মানে কি? আমি কি ছোট বাচ্চা নাকি? এসব থাক, লাগবে না। তোকে আমি একটুও ভরসা করি না। যদি তুই আবার ওই মেয়েটার সাথে চলে যাস, তোর ভালোর জন্যই বলছি, মেয়েটা যদি তোর সাথে কথা বলতে আসে, তুই ওকে সোজা বারণ করে দিবি। আচ্ছা ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। এটা বললে তো হবে না। তারপরেও ওরা তোর সাথে থাকবে, বুঝলি? এরপরেও কেন? কারণ তোকে আমি এখনো বিশ্বাস করি না, বুঝলি? এভাবে রেগে যান কেন? আজ যদি আমি আপনার বড় হতাম তাহলে দেখিয়ে দিতাম। এ কথা বলার সাথে সাথেই উনি আমার শার্টের কলার ধরে বলতে লাগলেন, ওই কি করবি তুই? আমাকে ধমক দিচ্ছিস? হুম। তোকে তো। থাক, এখন না, যা করার পরে করবেন, কলেজে চলে আসছি। তারপর রাইসা ওদের সবাইকে গাড়ি থেকে নামতে বলল। আমাকে পাহারা দেওয়ার জন্য 2 জন লোক এসেছে। এদিকে আসো। ওনার কাছে যেতেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর আমার 2 গালে 2টা পাপ্পি দিয়ে আমার বুকে মাথা রাখলেন। কি হলো, এমন করছেন কেন? আমাকে একটু জড়িয়ে ধরো না। চলে আসছি তো, এখন এসব থাক, প্লিজ। তারপর আমি ওনাকে জড়িয়ে ধরলাম। এবার হয়েছে? এবার গাড়ি থেকে নাম। তারপর গাড়ি থেকে বের হলাম। কতদিন পর কলেজে আসলাম, আশেপাশে তাকিয়ে দেখলাম জেনি আছে নাকি নেই। যাক, ভালোই হলো। এই শোন, আবার কি? যে কথাগুলো বললাম ওইগুলো মাথায় আছে তো? আছে। তারপর উনি লোক দুটোকে বললেন, এই শোন, তোরা সারাক্ষণ ওর উপর নজর রাখবি। যদি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিস, তাহলে সোজা আমাকে বলবি। ওকে ম্যাম। ক্লাসে বসে আছি, হঠাৎই জেনির বান্ধবী একটা আমাকে দেখতে পেল। দেরি না করে সাথে সাথেই ওকে কল করলো। কই তুই কলেজে আসবি না? না রে, ভালো লাগছে না, আজকে আর আসবো না। আজকে যদি না আসিস তাহলে এর জন্য তোকে আফসোস করতে হবে। মানে কি বলতে চাস তুই? তোর হিরো এসেছে কলেজে। কি বললি? সত্যি বলছিস তো? বিশ্বাস হচ্ছে না তাই তো? ওয়েট কর, আমি ভিডিও কল দিচ্ছি। তারপর ভিডিও কলে জেনি আমাকে দেখলো। তারপর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে আজ অনেক দিন পর ক্লাস করে ভালো লাগছে আমার। এভাবে সব ক্লাস শেষ হয়ে গেল। তারপর ক্যাম্পাসে আসলাম। কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে তাকাতেই দেখি জেনি। তুমি? কোনো কথা না বলেই আমাকে জড়িয়ে ধরলো। এই প্লিজ ছাড়ো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না, ছাড়বো না। আগে বলো, এতদিন কোথায় ছিলে? যেখানে থাকার কথা ওখানেই। কেউ একজন জোর করে আমাকে জেনি থেকে সরিয়ে নিল, আর কেউ নয়, রাইসা। তারপর কষে জেনির গালে একটা চড় মারলো। এই মেয়ে, তোর লজ্জা শরম নাই নাকি একটা বিবাহিত ছেলের সাথে এরকম করতে? ও আপনাকে ভালোবাসে না, শুধু শুধু জোর করবেন না বলে দিলাম। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কাকে ভালোবাসে? তোমাকে? ও আমাকেই ভালোবাসে। কি হলো, সত্যিটা বলে দাও ওকে। ও আর কি বলবে, আমি তোমাকে বলছি। তারপর রাইসা মোবাইল বের করে কিছু ছবি দেখালো। না, এটা হতে পারে না। কি হতে পারে না? তুমি মনে হয় ভুলে গেছো আমরা দুজন স্বামী স্ত্রী। কি হলো, তুমি কিছু বলছো না কেন? সব সত্যি। দেখো, তোমার প্রতি এতদিন আমার বিন্দুমাত্র ফিলিংস আসেনি, কারণ আমি বিবাহিত। তাহলে কি আমি শুধু শুধু? আমাকে ভুলে যেতে তোমার বেশি সময় লাগবে না, চেষ্টা করো। সেটা আর আপনাকে বলতে হবে না। ভালো থাকবেন, আর কখনো আপনার সামনে আসবো না। এই বলে জেনি কান্না করতে করতে চলে গেল। তারপর রাইসার দিকে তাকিয়ে অনেক খুশি আছে। আমি রাইসার কাছে গিয়ে বললাম, এবার খুশি তো আপনি? খুশি মানে? অনেক খুশি। চলো এখন বাসায় যাব।
চলেন। আজকে বাসায় গেলে তোর জন্য সারপ্রাইজ আছে। আপনি থাকতে আমার আর কোনো সারপ্রাইজের দরকার নেই। আবার বাজে কথা শুরু হয়ে গেল। চল গাড়িতে ওঠ। তারপর দুজনেই বাসায় চলে আসলাম। ভিতরে আসতেই যা দেখলাম, কতদিন পর দেখলাম মা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। তারপর কোনো কথা না বলেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কেমন আছিস বাবা? ভালো। তোমরা কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? সামান্য একটু বকেছি তাই বলে আমাদের ছেড়ে চলে আসবি? কি করব, তোমরা তো আমাকে যেভাবে। থাক, আর ওইসব কথা বলিস না। খিদা লাগছে, কিছু খেতে দাও। আজকে আমি সব তোর পছন্দের খাবার রান্না করছি। সত্যি বলছো? তাহলে আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি উপরে চলে আসলাম। আমার পিছন পিছন রাইসাও আসলো। ওই দাঁড়া, আগে আমি ফ্রেশ হব। আগে এসেছি যখন আমিই যাব। কি বললি? আমার কথার উপর কথা বলছিস? বলছি, কারণ আমি আগে এসেছি। এখন জানতো এখান থেকে। এই কথা বলার সাথে সাথে উনি আমার শার্টের কলার ধরলেন। তোর খুব সাহস বেড়েছে তাই না? সাহসের আপনি কি দেখলেন? এই আরও দেখুন। এই বলে ওকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, একদম আমার কাছে নিয়ে আসলাম। ও তো হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওই কি হচ্ছে এসব? চুপ। তারপর দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর ধীরে ধীরে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার মাথার পিছনে চুলগুলো খামচে ধরলেন। অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। তারপর আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে আসলাম। রাইসা এখন ওখানে হা করে দাঁড়িয়ে আছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। রাইসা দেখি এখনো দাঁড়িয়ে আছে। কি, এখনো দাঁড়িয়ে আছেন কেন? কোনো কথা বলবি না। এখন যাচ্ছেন না কেন? তোর ঘাড় মটকাবো সেই জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আসুন, আমিও দেখব। ওকে, দাঁড়া তুই। এই বলে উনি আমার কাছে আসলেন। এই 1 মিনিট। বল। একটু ওইদিকে তাকান না। না, এখন তুই সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। দেখ, আমার খিদে লাগছে, চললাম আমি। এই কথা বলে যেই আসতে যাব, ঘপ করে উনি আমার হাতটা ধরলেন। তারপর আমার ঘাড়ে একটা কামড় দিলেন। আপনি তো দেখছি সত্যি সত্যি। তোর কি মনে হয় মজা করছি? এখন এটার প্রতিশোধ আমি রাতে নিব। এই বলে সোজা নিচে আসলাম। নিচে আসতেই যা দেখলাম, খাওয়ার টেবিলে আব্বু বসে আছে। আমাকে দেখে আমার কাছে আসলেন। কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। কি বলছো এসব? তোমাদের উপর আমার কোনো রাগ অভিমান নেই। হঠাৎই কোথা থেকে রাইসা এসে বলল, আপনাদের ওপর কোনো অভিমান নেই। আচ্ছা ঠিক আছে, এখন ওইসব কথা থাক, তোমরা দুজনে খেতে বসো। তারপর আমি আর রাইসা খাওয়া দাওয়া শেষ করলাম। একটু পরে আব্বু আর আম্মু চলে গেল। ওনাদেরকে আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসার সামনে এসে দেখি 9টা বাজে। দরজা ধাক্কাতে লাগলাম। রাইসা দরজা খুলে দিল। কি হলো, দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? ঘুমিয়ে পড়েছিলাম তাই। খাওয়া দাওয়া করছেন? ভালো লাগছে না আমার। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ওর জড়িয়ে ধরাতেই আমার কেমন জানি লাগলো। আমিও জড়িয়ে ধরলাম। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, কি হলো আমাকে বলুন। ভয় লাগছে আমার। এখনো ভয় লাগছে? আমি তো চলে এসেছি। আমার কেন জানি মনে হচ্ছে তোকে আমি হারিয়ে ফেলবো। দ্যাট, কি বলেন এসব? আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এখন চলুন, ঘুমাবো। খাওয়া দাওয়া না করে ঘুমাবি নাকি? আপনি না খেলে আমি কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, চল, আমিও খাবো, তবে বেশি না। এই কথা বলার সাথে সাথে ওনাকে কোলে তুলে নিলাম। তারপর আর কি, দুজনে একসাথে খেলাম। তারপর ঘুমাতে আসলাম। রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। ঘুমালেন নাকি? ঘুম আসছে না তো। রাইসাকে একটু রাগিয়ে দেই। আমারও ঘুম আসছে না, শুধু বারবার ওর কথা মনে পড়ছে। কি কি আবার বল। না কিছু না, ঘুমান। না না বল, তোর কার কথা মনে পড়ছে? জেনির কথা বারবার মনে পড়ছে। কুত্তা, কি বললি তুই? কেন, কানে কম শুনেন নাকি? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। ঘরে বউ থাকতে তুই অন্য মেয়ের কথা ভাবিস? কোথায় বউ? কেমন বউ? কিসের বউ? তাহলে আমি কে? আপনাকে কি আমি বউ হিসেবে মানি? কিভাবে বিয়ে করছেন এটা আমি ভুলিনি। তাহলে এখনো বউ হিসেবে মেনে নিতে পারিসনি? পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আর জোর খাটাবো না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, এটা আজ বুঝলাম। এই বলে উনি অন্যদিকে ফিরে শুয়ে রইলেন। মনে হয় কান্না করছে। নাক টানা শব্দ পাচ্ছি। আমি ভাবতে লাগলাম, চাইলাম কি আর হলো কি। দেখ, শুধু শুধু মেয়েটা কান্না করছে। তারপর আমি ওনাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তারপর আমার দিকে ফিরালাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হলো, কান্না করছেন কেন? ছাড় আমাকে। একবার যখন ধরেছি তখন আর ছাড়বো না। এই বলে ওনার গালে একটা চুমু দিলাম। তারপর শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। উনিও আমাকে জড়িয়ে ধরলেন। ওনার এক পা আমার গায়ের উপর তুলে দিলেন। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। এইভাবে দিনগুলো কাটতে লাগলো। সামনে পরীক্ষা, তাই এখন একটু ব্যস্ত থাকি। কাউকে তেমন সময় দিতে পারি না। আজকে বোন আসবে আমাদের বাসায়। ওই আজকে তো আপু আসবে বাসায়।
আসবে তো, তুই তোর পড়ায় মনোযোগ দে। এইভাবে বলেন কেন? আমি তো সারাক্ষণই পড়ি। পড়ালেখা নিয়ে আমি সব সময় সিরিয়াস থাকি। যা গিয়ে পড়তে বস। যাচ্ছি। তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস? দেখাচ্ছি। কি করবেন আপনি? সারাক্ষণ শুধু পড়া পড়া পড়া। তুই এখনো দাঁড়িয়ে আছিস? দাঁড়া, লাঠিটা কই রাখছি? এই বলে উনি যেই হাতে লাঠি নিবে তার আগে ওনাকে একটানে আমার কাছে নিয়ে আসলাম। এই যে সিনিয়র বউ, এত রাগ কোথা থেকে আসে আপনার? আগে ছাড় আমাকে, তারপর দেখাচ্ছি কোথা থেকে আসে। ছাড়বো, তার আগে একটু মিষ্টি মুখ করি। এই বলে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম। শয়তান, আজকে যদি তোকে হাতের কাছে পাই। তারপর রাইসা আপুকে আনতে গেল। একটু পরে ফিরে আসলো। আপুকে সাথে করে আপুর সাথে বসে অনেক কথা বললাম। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম। আজকে পরীক্ষা কেমন দিলি? A+ পাবো। মিষ্টি রেডি রেখো। ছি ছি, তোর কাছে লজ্জা শরম কিছুই নাই। কেন কেন? আপনি কি আমার অচেনা কেউ নাকি? লজ্জা লাগবে কেন? বুঝছি, তুই কোনোদিনও ভালো হবি না। ঘুমা এখন। আপনি ঘুমান, আমি আর একটু পরে ঘুমাবো। তুই জানিস না, তোকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম আসে না আমার। ও তাই? কি হলো, তুই এভাবে তাকাচ্ছিস কেন? কেন তাকাচ্ছি বুঝতে পারছেন না? ওই খবরদার, তোর মতলব কিন্তু আমি বুঝে গেছি। বুঝে যখন গেছেন তাহলে আর কি। এই বলে ওনার গায়ের উপরে উঠে গেলাম। তারপর বাকিটা আর বলবো না। সকালে ঘুম ভাঙলো। আজকে তো শুক্রবার না, আরেকটু ঘুমাই। রাইসা আমার বুকের উপর শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে আরো সুন্দর লাগছে। মনে হচ্ছে সারাটা জীবন ওকে দেখে পার করে দেই। ভাবনার জগতে হারিয়ে গেলাম। এই ওঠ, সকাল হয়ে গেছে। দেখতে পাচ্ছি সকাল হয়েছে। তাহলে এখনো শুয়ে আছিস কেন? আপনাকে দেখছিলাম। কুত্তা সারা রাত তো একটুও ঘুমাতে দিসনি। কেন কেন? আমি আবার কি করছি? যা, বলতে পারবো না, লজ্জা লাগছে আমার। আচ্ছা তাহলে এখন কি করব? বিছানা থেকে উঠবি আর কি। তার আগে আমাকে 2টো পাপ্পি দেন। রাতে তো অনেকগুলো দিলাম, এখন আরো লাগবে? লাগবে, দেন। তারপর উনি আমার গালে 2টো পাপ্পি দিলেন। এবার ঠিক আছে? হুম। ইচ্ছা করছে মেরে তো নাক ফাটিয়ে দিই। কি? এইভাবে দিনগুলো চলে গেল। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। এখন আমাদের বাড়িতে চলে এসেছি। খুনসুটিতে দিনগুলো ভালোই কাটছিল। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। বাড়িতে এসে দেখি সবাই আমার রুমে বসে আছে। রাইসা বিছানার উপর বসে আছে। কি হলো সবাই এখানে? হারামজাদা, আসার সময় মিষ্টি নিয়ে আসতে পারলি না? মিষ্টি মানে কোনো সুখবর আছে নাকি? তুমি ওকে বলছো কেন? যাও, তুমি নিয়ে আসো। দূর, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। চলো আমরা এখন যাই, সুখবরটা না হয় উনিই দিক। তারপর সবাই চলে গেল। রাইসা দেখছি নিচের দিকে তাকিয়ে আছে। মনে হয় লজ্জা পেয়েছে। রাইসার পাশে বসলাম। আপনি তো অন্তত বলেন সবাই এত খুশি কেন? বলবো, আগে কাছে আয়। আমি ওনার কাছে গেলাম, সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন। এবার ঠিক আছে। তো এবার চুপ করে আছেন কেন বলেন? কথাটা হচ্ছে তুই বাবা হতে চলেছিস। কথাটা শুনে সাথে সাথে রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি? আবার বলুন। একবার বললাম না? আবার বলুন। আমার তো এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। খুশিতে ওনার গালে একের পর এক চুমু দিতে লাগলাম। হয়েছে, আর না, এখন ঘুমাবো আমি। কিছু খেয়েছেন? শুনুন, এখন কিন্তু না খেয়ে থাকতে পারবেন না। আব্বু আম্মু জোর করে খাইয়ে গেছে। ভালো করছে, আমি হলে তো মাইর দিতাম। কত শখ, মারবে আমায়। ঘুমান এখন। ঘুম পাড়িয়ে দে আমায়। তারপর আর কি, ঘুম পাড়িয়ে দিলাম। যেন মনে হচ্ছে আমার বুকে একটা পরি ঘুমাচ্ছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তাকিয়ে থাকার যেন শেষ নেই।